জাস্ট এখানে রেখেছে, মোবাইলটা রেখেছে, আর না জানলার দিকে তাকিয়ে দেখছে কি দুটো চোখ পুরো ওকে এরকম করে দেখছে। ও জাস্ট দুটো চোখ, চুলটা না কেউ এরকম করে ইয়ে করছে আর বলছে, হ্যাঁ নমি, নমি তুমি শুনতে পাচ্ছ, আমি যে তোমার পাশে এসেছি, তুমি শুনতে পাচ্ছ। তারপর হলো উড়ন মন্ত্র। উড়ন মন্ত্র হলো যে তোমার হয়তো মায়াং থেকে তুমি গুয়াহাটি আসবে, তোমার হয়তো হেঁটে যদি আসো 40 মিনিট, উড়ন মন্ত্র বলে নাকি 5 সেকেন্ডে চলে আসতো, এত ফাস্ট। ও দেখবি এই বড় বড় মাছ তুমি 2 কেজি 3 কেজি ওঠালে, ঠিক আছে, নিয়ে আসলে বাড়ি এসে দেখি কি এইটুকুনি মাছ, এরকম হ্যালুসিনেশন ক্রিয়েট করে। ঠিক আছে, অনেকে তো বলে পাথর বেজ আছে যে গিয়ে এরকম করে ডাইরেক্ট গিয়ে এরকম খুঁড়ে, মানে কিছু যদি পোতা থাকে। ধরুন আপনার পাশের বাড়ির কাকিমা বা আপনার নিজের কাকিমাই আপনার সন্তানকে খুব ভালোভাবে খাওয়া দাওয়া, মিষ্টি, দুধ এবং ভালোভাবে পর্যবেক্ষণ করছে, ভালোভাবে রাখছে। আপনারা ভাবতেই পারবেন না যে সেই মানুষটা বা সেই পার্সনটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কেন বলছি, কি জন্য বলছি, প্রত্যেকটা জিনিস এই পডকাস্টে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। কিছুদিন আগে বা কিছু পডকাস্ট আগে রুমকিদির একটা পডকাস্ট আপনারা দেখেছিলেন, যেটা হচ্ছে মায়াং নিয়ে। আপনাদের ভালোবাসায় সেটা 30,000-এর বেশি ভিউজ গেছে। এইবার আবারও মায়াং নিয়ে আসবো, কামাখ্যা নিয়ে আসবো এবং ওখানকার শিলচরের একটা হোস্টেলের ঘটনা, মেয়েদের হোস্টেল। খুব মর্মান্তিক ব্যাপার। মর্মান্তিক বলবো না, কেউ এখানে মারা যায়নি, কিন্তু এটা শুনলে না আপনাদের ভয় লাগবে। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারটাতে কল করবেন। কিন্তু একটা ব্যাপার, আপনারা না দেখছেন, ভালোবাসছেন, কমেন্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইবটা করেন না। এটা কি আমাদের কোনো রকম ভুল হচ্ছে সেটাও জানাবেন। বা আপনাদের জন্য অথেন্টিক মানুষ নিয়ে আসছি। রুমকিদি কিন্তু মায়াংয়ের আশেপাশে, মানে আসামেরই মানুষ তিনি। সেখান দিয়ে মানুষকে নিয়ে এসে বা সেখানকার মানুষ আমাদের এই কেকে পডকাস্টে এসে এত সুন্দর করে আপনাদের জন্য এত ভালো পডকাস্ট দিচ্ছে। আপনারা দেখছেন সেটা একদমই বিশ্বাস করে, কিন্তু সাবস্ক্রাইবটা একটু টিপে দেবেন। আর নাম্বারটা তো আছেই সারা বিশ্বের বাঙালিদের কাছে, আপনাদের প্রয়োজনে বা আপনাদের যেটা ভালো, যেটা আপনি পটু, তার জন্য কথা বলার জন্য কেকে পডকাস্ট আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম করবে। আর ডাইরেক্ট রুমকিদির কাছে। দিদি কেমন আছো? ভালো আছি। আর আগের এপিসোড একটা হয়েছিল মায়াং নিয়ে, মায়াং গ্রাম নিয়ে। আর আজকে আমরা সেরকমই একটা ঘটনা আমরা শুনবো, বা ওই বিষয়টা নিয়ে শুনবো আমরা। কিন্তু তার আগে একটা ঘটনা দিয়ে আজকে পডকাস্টটা আমরা স্টার্ট করতে চাই। ঠিক আছে, তো প্রথমে জানাই নমস্কার, আমি রুমকি সাহা দাস, কথায় গল্প হুতরাটা স্টেশন থেকে আমি এসেছি। গেলবার একটা ভুল হয়ে গেছিল, আমার ট্যাগলাইনটা বলতে ভুলে গেছি, কারণ আমরা তো প্যারানর্মাল ঘটনা এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে আমাদের ট্যাগলাইন হলো কথায় গল্প ভূতুড়ে স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে নাই হতে পারে, আমরা একদম বলি না বিশ্বাস করুন। কিন্তু ছোটবেলায় তো আপনারা ঠাকুমা দাদুর কাছে গল্প শুনতেন, সেই 7 ভাই চম্পার ঘটনা বা সোনার কাঠি রূপার কাঠি, ভালো লাগতো। তো সেই নস্টালজিক ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, ছোট্ট প্রচেষ্টা আমার। একটা জিনিস কি আছে, আমি যেটা দেখেছি যে ভূতকে না অনেকে অনেকে ভাবে সিরিয়াস নিয়ে ফেলে, মানে এটা হতেই পারে, মানে এটা যে বলেছে এটা হতে, আর একজন ভাবে যে না এটা হতেই পারে না, এটা ফালতু কথা, ভূত না বড়ই অদ্ভুত। কিন্তু আমি যেটা বলতে চাই যে এটা একটা এন্টারটেইনমেন্ট পারপাস নিলে আমার মনে হয় বেশি ভালো হতে পারে। কারণ কি দেখো, যাদের সঙ্গে হয়েছে তারা জানে এটার মধ্যে কতটুকু সত্যতা আছে, কিন্তু যাদের সঙ্গে হয়নি, কারণ ভূত তো যেমন ভগবান সবাইকে দেখা দেন না, ভূতও কিন্তু দেখা দেন না, তো ওরা না হয় এন্টারটেইনমেন্ট পারপাসেই নিল, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। তুমি তোমার তো স্টার্ট করো। ঠিক আছে, তাহলে আমি আজকে ঘটনা, গল্প তো নয়, ঘটনা দিয়ে স্টার্ট করছি। তো এটা না, আমি যখন আমার চ্যানেলটা স্টার্ট করি কথায় গল্প, সেখানে প্রথম এসেছিল, এবং ট্রাস্ট মি, এটা ঠিক 2 বছর পর সেম হোস্টেলের মানে ও রুম নাম্বার 13-এর ঘটনা শেয়ার করেছিল, রুম নাম্বার 17-এর ঘটনা এসছে, অ্যান্ড আমি সিরিয়াসলি আমার গুজবাম্প চলে এসেছিল। অ্যান্ড এই ব্যাপারে এই আরেকটা আমার প্লাস পয়েন্ট, যেটা আমার যে বড় যা, উনিও ওই কলেজেরই স্টুডেন্ট ছিল। আমি প্রত্যেকটা ঘটনা আসলে যদি আমার কাছে ওরকম ফ্যাসিলিটি থাকে যে আমি যাচাই করবো, আমি কিন্তু যাচাই করি। তখন সঙ্গে সঙ্গে দিভাইকে ফোন করলাম যে দিভাই এরকম একটা ইনসিডেন্ট এসছে তোমার কলেজের হোস্টেল। তখন দিভাই বলছে রুমকি হোস্টেলটা তো প্রচন্ড ভয়ঙ্কর। দিদিভাই আমাকে নিজেই বলে দিচ্ছে আমি কি বলবো। তো শুরু করছি প্রথম ঘটনা, রুম নাম্বার 30। তো নমি বলে একজন পাঠিয়েছে, ও রাইট নাও ব্যাঙ্গালোরে কর্মরত।
ও হলো বরাক ভ্যালি, আমরা যেটা বলি শিলচর, কাছাড়, করিমগঞ্জ, ওইসব এরিয়ার কিন্তু ঘটনা। ঠিক আছে, তো ও যখন ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, MA পড়ার জন্য, মাস্টার্স করার জন্য, ও পার্টিকুলার সেই কলেজে আসলো। এবং আমাদের ওদিকটা তো পাহাড়ি এলাকা, এখানে হয়তো 50-60 কিলোমিটার বা 70-80 কিলোমিটার অতটা মাইনে রাখে না, ডেইলি প্যাসেঞ্জারই করা যায়। পাহাড়ি এলাকাতে কিন্তু পসিবল না। ওই 70-80 কিলোমিটার তোমার পাক ঘুরে ঘুরে আস্তে আস্তে তোমার 3-3.5 ঘন্টা লেগেই যাবে, পাহাড়ি এলাকা বলে কথা। তো ওর বাড়ির থেকে পসিবল ছিল না যে এত দূরে এসে মানে কলেজ করবে আবার বাড়ি যাবে। তো ওরা প্যারেন্টসরা ডিসাইড করলো, এক মেয়ে তো প্রথমে দোনামোনা করছিল দেবে কি দেবে না, দেবে কি দেবে না। তো বলছে ঠিক আছে চলো গার্লস হোস্টেল যখন, অ্যান্ড আমাদের পাশেই মানে সব সিলেটি মানুষরাই আছে, তো না হয় গার্লস হোস্টেলে দেওয়া যাক। তখন ও যখন এসে দেখলো অ্যাডমিশন তো হয়েছে, একটাই মাত্র রুম খালি ছিল, সেটা হলো রুম নাম্বার 13। তো ওদের না গার্লস হোস্টেলটা তিনটা ব্লক A, ব্লক B এবং ব্লক C। ব্লক A এবং ব্লক C 3 তলা 3 তলা। নমি যেটা পেয়েছে ব্লক B সেটা কিন্তু 2 তলা, 2 তলার পরেই ছাদ। ব্লক সিতে ওরই কলেজের 2 বান্ধবী, আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, পূজা এবং মিতা। পূজা এবং মিতা ব্লক সিতে থাকে। তো ঠিক আছে, ব্লক যদিই বা আলাদা আলাদা, বাট নিজের মানুষ তো একটা তো সাহারা আছে। নমি হলো প্রচন্ড ডাকুবুকু একটা মেয়ে, ভূত পেরো তো বিশ্বাস করে না। ওকে যদি বলা হতো, মানে ও যখন ওর বাড়িতে থাকতো, এই ভূতে ধরেছে রে, সবার আগে নাকি ও দৌড়ে যেত। ভূতে ধরলে কি হয়, মানুষ কিভাবে অ্যাক্টিভিটি করে, প্রচন্ড। বলছে গার্লস বলে একটা মুভি এসেছিল, ও একা একা দেখেছে। বলছে আমি ভূতকে বিশ্বাস করতামই না। আর সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় হয়তো মানুষের হ্যালুসিনেশন, ভূত দেখতে হয়তো এতটাই ভয়ার্থ হয়ে থাকে, ওই যে কল্পনা শক্তি দিয়ে মিশিয়ে একটা হ্যালুসিনেট করতো, ওটাকেই ভূত ভেবে নেয়। ও সবসময় এটাই ভাবতো। আর আমাকে যখন ও ভয়েস মেসেজ পাঠায়, বলছে আমি দিদি ভূত বলে কি জিনিস আমি মানি না, কোনোদিনও মানতাম না আনটিল আনলেস আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে। আচ্ছা, এখানে ওর হোস্টেলের ডেসক্রিপশনটা দেওয়া প্রচন্ড দরকারি, কারণ শুরুবারটা কিন্তু এই ডেসক্রিপশন দিয়েই হয়। দোতলা, তো দোতলার দুধারে মানে মিডিলের প্যাসেজ, দুধারে রুম। আর সবচেয়ে থেকে প্যাথেটিক ব্যাপার কি, সবই ওর সিনিয়র, ওই একমাত্র মানে MA ফার্স্ট ইয়ার ওই একটা স্টুডেন্ট ছিল, যেহেতু বললাম অলরেডি সব রুম বুক ছিল। তো ওর এইদিকেও রুম, এইদিকেও রুম, এইদিকে রুমের পরেই না বাঁ দিকে রুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারি সারি বাথরুম, আর ঠিক বাথরুমের অপোজিটই নমির সেই রুম নাম্বার 13। নমির রুম নাম্বার 13-এর লাগোয়াই চলে গেছে সিঁড়ি, যেটা পুরোপুরি ছাদে চলে যায়। ঠিক আছে, তখন কিন্তু মোবাইলটা চলে এসছে, তো ওই নোকিয়া N72, N70 ওগুলি লঞ্চ হয়ে গেছে। তো ও বলছে কি সারাদিন, যেমন আমি শুক্রবার দিন, স্যাটারডে ওর ক্লাস থাকতো না, শুক্রবার দিন পুরো ক্লাস করে ও বেরিয়ে যেত ওর ঘরের উদ্দেশ্যে। স্যাটারডে সানডে থেকে আর্লি মর্নিং এর পুরোপুরি ধরো ওই ভোর ট্রাভেলাগুলি যে থাকে, ভোর 4টা 4:30টায় ট্রাভেলা দিয়ে 9টার থেকে ক্লাস, ও আরামসে 8টায় পৌঁছে যেত। আর বলছে সারাদিন আমি হই হুল্লোড় করতাম, ওই হোস্টেলে ওই রুমমেটের কাছে যেতাম, আর আমি খালি এসে রুমে ঘুমাতাম। আমি জানি না তখন আমি এতটাই টায়ার্ড থাকতাম, আদৌ কিছু যদি ঘটে থাকে তখন কিন্তু আমি কোনো মেহসুস করিনি। প্রবলেমটা কবে থেকে শুরু হয়েছে, যবে থেকে ও হোস্টেলে পুরোপুরি থাকা শুরু করলো। মাসটা ছিল ডিসেম্বর, পাহাড়ি এলাকা, আসাম কিন্তু প্রচন্ড ঠান্ডা, আমি এর আগের এপিসোডও বলেছি, বহুত ঠান্ডা আমাদের ওখানে। তো ও কি করেছে, ওর ফার্স্ট সেমিস্টারটা চলে এসেছে, তোর মাকে ফোন করে বলছে যে মা, স্যাটারডে সানডে আমি আর বাড়ি আসছি না আনটিল আনলেস আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক, আমি গ্রুপ স্টাডি করতে হবে, কারণ অনেক সময় অনেক কনফিউশন থাকে, তো অন্য বন্ধুদের সঙ্গে অনেকটা ক্লিয়ার করে নেবে। তো বলছে ঠিক আছে, তুমি যেমন ভালো বোঝো মা, ঠিক আছে। তো ঘরে তখন পড়াশোনা করছে, আর রুমটা মানে বেডটা মোটামুটি না দুজন ঘুমোতে পারে, মানে পাতলা পাতলা দুজন আরামসে ঘুমোতে পারে। ও কি করে, এক জায়গায় তো ঘুমায়, আর ও সব বইগুলি ছড়িয়ে ছিটিয়ে নেয়, যে এখান থেকে নোট বানাবো, ওখান থেকে নোট বানাবো। যখন ও মানে থাকা শুরু করলো রুমে, হঠাৎ একদিন বলে যে প্রথম আমি না ভেবেছি প্যাসেজে ধরো রাত্রেবেলা পড়ছি, তো 12টা 12:30টার সময় করে কেউ কান্না করছে। তো ভেবেছি গার্লস হোস্টেল, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া লাগতেই পারে, মনোকষ্টে কাঁদতেই পারে, ঠিক আছে। যে হঠাৎ আবার কিছু সময় পরে শুনতাম কি, মানে নল যেমন খুলে গেছে, এমন কেউ কাপড় কাচ্ছে। সেটাও আমি জাস্টিফিকেশন নিজেকে দেওয়ার চেষ্টা করলাম, হতেই পারে যেহেতু এতগুলি মেয়ে, কাপড় ধোয়ার জন্য সকালবেলা খুব ব্রাশ হয়ে যায়, তো হয়তো অনেকে কেউ রাত্রেবেলা কেচে রাখছে, সকালবেলা মেলে দেবে। তারপর বলছে যে সিঁড়ির মধ্যে ধপধপ ধপধপ করে উঠে যেত, ধপধপ করে নেমে যেত। সেটাও আমি নিজেকে যেহেতু আমি বললাম, নমি নিজেকে বলেছে ও ভূত বিশ্বাস করে না, তো যারা বিশ্বাস করে না নিজেকে এরকম ভাবেই হয়তো জাস্টিফিকেশনটা দেয়। তো ঠিক আছে, এরকম যাচ্ছে
মেইনলি ওর সঙ্গে কখন শুরু হলো ছিল সেটা শনিবার দিন, অমাবস্যার দিন। হ্যাঁ, আর যেহেতু নেক্সট উইক থেকে এক্সাম শুরু হবে, শ্যাম্পু দেওয়া যাবে না, ঠান্ডা ঠান্ডা ওয়ান্ডা লেগে যাবে, তো সেই দিন শনিবার দিন শ্যাম্পু দিয়েছে, দিয়ে চুলটা বেশ লম্বা ছিল ওর, পরে যদিও কাটতে বাধ্য হয়। চুলটা আর কি শোকাবি, ইন দ্যাট টাইম বললাম যে শীতে পূজা এবং মিতা বলে যে থাকতো, ও পূজা এসে বলছে কি যে ওর যে কলেজের মানে কলেজটা কিন্তু কোয়েড, হোস্টেলটা কিন্তু শুধু গার্লস। হ্যাঁ, একটা ছেলে যার নাম রাজীব, ও কিছু নোট দেবে বলেছিল, তো বলছে যে ও পুরো আসলে ওর টাইম নষ্ট হবে, আমাদের তিনজনে 3টা কপি জেরক্স করে নিতে, আমি একা যাবো না, তুই চ। তো বলছে আমাকে একটা ক্লাচারও নিতে দিল না জানো তো, আমাকে মানে হুড় করে টেনে নিয়ে গেল, আমি যে অ্যালড্রপটা লাগাবো সেটাও লাগাতে পারিনি, ওই চুল খোলা অবস্থায় হনহন করে চললাম। তো ওর যে গার্লস হোস্টেল এবং সেই যে ছেলেটা আসবে, দুটো পথ আছে, একটা হলো বাজারের পথ, আরেকটা হলো একটা শ্মশান দিয়ে যায়, ওটা হলো খুব মানে ওখানে যদিও শ্মশান কালীর মন্দিরও আছে, তো বলছে যে টাইম ওয়েস্ট হয়ে যাবে, আমরা ওই দিক দিয়েই যাই। তো ও জাস্ট গেছে, গিয়ে দাঁড়িয়েছে, ওকে ফোন করেছে যে তোরা ওখানেই শ্মশানের ওখানেই দাঁড়া, আমি আসছি, আমি করে নিয়েছি 3টা কপি, আমি করে নিয়েছি, তোরা টাকা দিয়ে দিবি, 3টা কপি নিয়ে যাস, ঠিক আছে। নমি বলল যে এত ঠান্ডা রুম, কি তুমি তো জানো আমাদের আসামে কেমন ঠান্ডা, একদম এমন ভাবে না, একটা গরম হাওয়া যেমন মনে হয়, যেমন কি বলবো, মাইক্রোওয়েভটা খুললে যেমন ধাপ করে একটা গরম হাওয়া, এক্স্যাক্টলি সেই গরম হাওয়াটা আমার এখানে লাগলো। ওয়ারেস আমি জানি আমাদের এখানে কেমন ঠান্ডা, আমার না গাটা পুরো কিরকম করে উঠলো, যেহেতু মানে কি বলবো, একে তো ভূতে বিশ্বাস করিনি, আর আমি এটা মেলাতে পারছিলাম না, সবকিছু ঠান্ডা, রোদের তাপটাও যেমন আমার গায়ে লাগছে না, এতই ঠান্ডা, এখানে এত গরম হাওয়াটা আমার গায়ে কিভাবে লাগলো। শুরুয়ারটা ওখান থেকে, ওই দিন থেকে। তো ও তো চলে এসে যে যার রুমে পড়তে গেছে, বলে ওই দিন পড়ার পর আমি না, ওর একটা প্রবলেম ছিল, যতই ঠান্ডা হোক বদ্ধ করে অনেকে ঘুমোতে পারে না, একটু হলেও না জানলা ফাঁক করে ঘুমোতে লাগে, কিন্তু সাফোকেশন আছে অনেকে। হ্যাঁ, তো ওর জানলার ঠিক নিচে 4-5 হাতে দূরেই না একটা গার্বেজ এরিয়া ছিল, আর জানলাটা এমন ভাবে কেউ ওইখানে দাঁড়াতে পারবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল। তো বলছে পড়াশোনা করেছি আমি, 2টো কম্বল লাগে, এত ঠান্ডা, 2টো কম্বল নিয়ে, তখন না ওর তোমার ওই যে পকেট মোবাইলগুলি থাকতো না, একটা সাপের যে গেম হতো, খেতে খেতে বড় হয়ে যায়, আবার যে ইয়ে করে নেয়, হ্যাঁ 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 রাইট, ওটা খেলতে খেলতে না ওর না ঘুম এসে গেছে, ও জাস্ট এখানে রেখেছে, মোবাইলটা রেখেছে, আর না জানলার দিকে তাকিয়ে দেখছে কি 2টো চোখ পুরো ওকে এরকম করে দেখছে, ও জাস্ট 2টো চোখ দেখেছে, ও প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রথমবার ভয় কি জিনিস আমি ফিল করলাম, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভি দেখেও কিন্তু আমার কোনোদিনও ভয় লাগেনি। ও সঙ্গে সঙ্গে উঠেছে, মেয়েটা সাহস ভাবো, উঠে জানলাটা কিন্তু গিয়ে খাটাং করে বন্ধ করেছে, ঠিক আছে, কিন্তু ও চোখ দুটোকে পুরো স্পষ্ট দেখেছে। ওই দিন গেল, যাওয়ার পর সকালবেলা উঠেছে, উঠে বলছে দূর আমি কালকে স্বপ্ন দেখেছি, আমি বললাম না, নিজেকে জাস্টিফিকেশন ও শুধু দিত, আমি বোধ স্বপ্ন দেখেছি, হয়তো এত পড়াশোনা করেছি, তারপর মোবাইল খেলছিলাম, ওই লাইটটা কিছু রিফ্লেক্ট হয়ে কিছু একটা হয়েছে, আমি উল্টা পুল্টা দেখেছি, ঠিক আছে। ও পড়াশোনা করেছে, ভাত ঠাত খেয়ে রুমে এসে ইয়ে করলো, তোমার পড়াশোনা করে শুবে, ও না সবসময় চুল খুলে ঘুমোতো, যেহেতু প্রচন্ড লম্বা চুল ছিল, চুল ইয়ে করে ঘুমিয়েছে, ও শুয়ে গেছে, ও স্পষ্ট দেখতে মানে বুঝতে পারছে কেউ না মশারিটা এরকম করে উঠালো, রুম কিন্তু পুরো লক, যেহেতু একা মেয়ে, কে আর রুম খুলে, যতই গার্লস হোস্টেল হোক সিকিউরিটিটা সবাই মেনটেন করে চলে। ঢুকে না ওর চুলটা না কেউ এরকম করে ইয়ে করছে, আর বলছে নমি তুমি শুনতে পাচ্ছ, আমি যে তোমার পাশে এসেছি, তুমি শুনতে পাচ্ছ। আমার এখনো গুজবাম্প আসছে, ও পুরো গুজবাম্প এসে গেছে, ও না মানে ও বলছে আমি না স্টিফ হয়ে গেছি, আমি না মানে ঠাকুরের কি নাম নেব, আমার গুরুদেবের নাম কি, আমি কোন ঠাকুরকে বিলিভ করে আমি সব ভুলে গেছি। স্পষ্ট আমি মানে বুঝতে পারছি সে যে আমাকে নমি বলে আমার পুরো কম্বলের নিচে ঢুকে গেছে, অ্যান্ড তুমি এতক্ষণ ধরে কম্বলের নিচে আছো, তুমি একটা গরম হয়ে আছো, অ্যান্ড ধরো একটা থার্ড পার্সন সে বাইরের থেকে এসে সে কেমন ঠান্ডা হবে, পুরো ঠান্ডা একটা পুরো জিনিস ও ফিল করতে পারছে ওর গায়ের সঙ্গে অ্যাটাচ, অ্যান্ড ওর কানের সামনে বলেই যাচ্ছি তুমি কি শুনতে পাচ্ছ, আমি যে তোমার সাথে আছি। বলছে আমি রুমকি, আমি কোন ঠাকুরের নাম নেব, কোন ভগবানের নাম নেব আমি জানি না, আমি ওরকম 3-4 ঘন্টা ওরকম ভাবে ছিলাম। সকালে ভোরবেলা 4টা বাজলো, আস্তে আস্তে জিনিসটা যে উঠে গেল না আমি স্পষ্ট টের পেলাম, মানে ওটা বলছে আমি ফেইন্ট হয়ে গেছি না আমার ঘুম লেগে গেছে আমি আজও জানি না, আমি ভয় চোটের পরে যাই, মানে আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে ও চলে গেছে, কিন্তু ওটা আমি ফেইন্ট হয়ে গেছি না আমি ঘুমিয়ে গেছি আমি কিন্তু বলতে পারি না ব্যাপারটা।
তো ওই দিন উঠলো, উঠে না সেদিন না ও পুরো থম মেরে বসেছে। ওর 2 বান্ধবী এসছে গ্রুপ স্টাডিজ করার জন্য। ও বলছে তুই তো এরকম না, তুই কেন চুপচাপ করে বসে আছিস? বলছে না জানি না, শরীরটা ভালো লাগছে না। ওদেরকে বলতেও না একটু সংকোচ বোধ করছে, যেহেতু ওরা ভয় পেলে ওকে ডেকে নিয়ে যেত, ওই মেয়ে বলছে ওই মেয়ে ভয় পাচ্ছে। বলেন একটা ইগো কাজ করা শুরু করলো, যে আমি বলবো আমি ভয় পেয়েছি, বলবো আমি ভূত দেখেছি। ইগোটা প্রচন্ড বাজে জিনিস, কিন্তু হয়তো ইগো না থাকলে আজকে ও যেই সাফারটা করেছে ওই জিনিসটা হয়তো সাফার করতে হতো না। আচ্ছা, এটা গেল। ওই দিন রাত্রে কাউকে তো বলেনি, বিশাল ভয় পেয়ে রয়েছে। ও কি পড়বে? বলছে সেদিন আমার পড়া হয়নি, আমি না নিজেকে মানে মাইন্ডটা ডাইভার্ট করার জন্য আবার ওই সাপের গেমটা খেলছি। রুমকি তুমি বিশ্বাস করো, আবার সেই আমার মানে এবার কিন্তু চুলটা পুরোপুরি আমি এরকম করে টাইট করে বেঁধে রেখেছি, কিচ্ছু না, এরকম করে জানলা মানে তোমার মশারিটা খুলেছে। জানলা কিন্তু ভয়চোটাও কিন্তু খোলেনি, ওই যে ওর সাফোকেশন ও কিন্তু খোলেনি সেই জবের থেকে আর মানে গেলবার যে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো স্পষ্ট আবার ওই ঠান্ডা একজন কেউ ওর সামনে এসে শুয়ে গেছে। এবার না ও পারছে না, মানে ও চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, মানে ও আর পারছে না, জিনিসটা কিচ্ছু করছে না, জিনিসটা এসে খালি শুয়ে থাকছে আর ওকে খালি নমিয়ে নমিয়ে আমি তোমার পাশে আছি, মানে ওকে বিশ্বাস করাতে চাইছে যে আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি। ওয়ারেস ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ফিল পুরো করতে পারছে, মানে হাতও ফিল করতে পারছে, পাও ফিল করতে পারছে, বাট মানুষটাকে দেখতে পাচ্ছে না। ওই দিন অনেক কষ্ট করে না ও ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রাম 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 মুখের মধ্যে ওই রাম, আমাদের একটা মানে ওখানে আমাদের যে আসামে আমরা বলতাম এটা, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ কাছে আসে করবি আমার কি। তো ওই রাম রাম ওই পুরো শ্লোকটা রাম 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 ও রাম রাম চ্যান্ট করেই যাচ্ছে। একটু পর দেখি জিনিসটা নেই, সঙ্গে সঙ্গে ওই পূজাকে ফোন করেছে, পূজা তুই শিগগিরই আয়, রাত্র 3:30 হবে। তো বলছি ও তো ঘুম থেকে মানে তুই এখন কেন ফোন করছিস, আর তুই এখন কেন, তুই শিগগিরই আয়, আমি আর কিচ্ছু বলতে পারছি না, তুই জাস্ট আয়। পূজা দৌড়ে দৌড়ে এসে তো দেখে নমির অবস্থা শেষ, এই মেয়ে ঠান্ডার মধ্যে ঘেমে পুরো কুপকাত। কি হয়েছে ওকে পুরো খুলে বলেছে যে এই অবস্থা হয়েছে। তো পূজা বলছে ঠিক আছে তোর এখানে ঘুমোতে হবে না, চল তুই আমার রুমে চল। বললাম না ওদের রুমে পাতলা পাতলা হলে বেডগুলি বেশ বড় বড়, দুজন ঘুমোতে পারে। তো পূজা ওকে নিয়ে যাওয়ার পর পরদিন সকালে ওই মেয়েটা মিতা আসে, বলে কি হলো তোরা দুজন আজ ঘুমিয়েছিস? তো বলছে না ও ভয় পেয়েছে, ওর না খিল্লি উড়ানো শুরু করেছে। হ্যাঁ, বলে বাবা এই না তুই গার্জ দেখিস, এই না তোর ভূতে ভয় নেই, তুই ভয় পাচ্ছিস কেন? তখন পূজা সিরিয়াসলি বলছে যে দেখ সবকিছু কিন্তু ইয়ার্কিতে নিস না, তুই নিজে বলছিস ও ভয় পায় না, ওই মেয়েটা দেখ কিরকম চুপসে আছে। তখন পূজা একটা আইডিয়া বললো যে তুই একটা কাজ কর, তুই আন্টির সঙ্গে কথা বল, তোর মায়ের সঙ্গে কথা বল, আমরা তো অত কিছু বুঝি না, মা হয়তো ভালো একটা সাজেশন দিতে পারবে। ও তখন ওর মাকে ফোন করার পর মাকে যখন বলছে দেখ এত কষ্ট করে 6 মাস ফার্স্ট সেমিস্টারটা তুমি দেবে, এখন যদি চলে আসো পুরো তোমার 6 মাসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তুমি কষ্ট মষ্ট করে দাও, ঠাকুরের ফটো আনো, তোমার ওর যদি অসুবিধা না হয় তুমি ওর সঙ্গেই ঘুমাও। তো তারপর নাকি পূজা বলছে না তুই আমার সাথেই ঘুমা। যতদিন এক্সাম দিয়েছে ও পূজার সঙ্গেই কিন্তু ঘুমিয়েছে। আমি একটা কোয়েশ্চেন নমিতাকে বলেছি, আচ্ছা নমি তোমার যে তুমি যে ওর সঙ্গে ঘুমিয়েছো তার কি কোনো অসুবিধা হয়নি? বলছে রুমিকে দিয়ে বিশ্বাস করো, হয়তো আমার শুতে পারিনি কনস্ট্যান্টলি, আমি মানে প্রথম দিন তো এই কোনায় ঘুমিয়েছিলাম, কনস্ট্যান্টলি এসে আবার আমার কানের সামনে নমিতা রুমে চলো, এখানে কেন, আমি আছি তো, স্পষ্ট খালি বলে যাচ্ছে। পরে ও ওই দেওয়ালের সাইডে গেছে, বলছে আমি জানি না দেওয়ালের সাইডেও আমি সেম ওইরকম আওয়াজ শুনতে পাচ্ছি। কষ্ট মষ্ট এক্সাম দিয়ে মেয়েটা দৌড়ালো, ঠিক আছে, ওখানে অলরেডি ওর মা একজনের সঙ্গে কথা বলেই রেখেছিল যাদেরকে ও ঝাড়ফুঁক করাতো আর কি, নজর টজর লাগলে। ওকে যখন নিয়ে যায় তখন বলছে যে না ওর সঙ্গে হাওয়া লেগেছে, এবং তোমাদের হোস্টেলটাও তো ভালো না, হোস্টেলে তো অলরেডি আগের থেকেই একজন কেউ ছিল, তো কি করা যায়, কারণ 1 বছর না হলে রুম কিন্তু চেঞ্জ করতে পারবে না, আর 1 বছর কে নষ্ট করে। তখন উনি বললেন যে কিছু জল পড়া দিলেন, বলে তুমি ছেটাবে, তুমি ঠাকুরের ফটো নিয়ে থাকবে, ধূপ ধুনা দেবে, কিছু না, একটা ধূপকাঠি জ্বলাতে তো কোনো ব্যাপার না। তো বলছে ঠিক আছে। তো ও এসে আসার পর এইসব রিচুয়াল শুরু করার পর 1 বছর কোনো মতে কাটিয়ে ও কিন্তু সঙ্গে সঙ্গে রুমটা চেঞ্জ করে নেয়। তো আমি মানে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার যে এই প্রবলেমটা আরো রুমের মেয়েরাও কি করতো? বলছে না, সব রুমে কিন্তু হতো না, পার্টিকুলারলি কিছু কিছু রুম, আর রুম নাম্বার 13-এ ভয়ঙ্কর ভাবে হতো বলে ওই রুমটা খালি ছিল।
মানে ওরা পট করে রুম নাম্বার 13টা দিতে চাইতো না কাউকে, আগে ওগুলি ফিল হোক, আগে খালি পড়ে থাকুক। ও লাস্টে এসছে, ওটাই খালি ছিল, ওটাকে দিয়ে দিয়েছে। আর সেম হোস্টেলে রুম নাম্বার 17 এই বিল্ডিং এরই আরেকজন, ও কালাইন, শিলচার কালাইন থাকে, ও আমার অনামিকা অধিকারী, ও নাম মেনশন করতে বলেছে, কোনো প্রবলেম নেই ওর। তো ও পাঠিয়েছিল, ওটা না হয় অন্য কোনো দিন শোনাবো, সেটাও প্রচন্ড বিভৎস কিছু স্টোরি ঘটনা। খুব ভালো, খুব ভালো লাগলো এটা জিনিস যে হোস্টেলের কাহিনী অনেকে মানুষের পছন্দ হয়, এবং সেটা যদি আবার মায়াঙের কাছাকাছি হলে আরো সুন্দর লাগে। আমি এখানে ইন্টারাপ্ট করছি তোমায়, অনেকে কিন্তু এটা পয়েন্ট ধরবে, শিলচর মায়াং কাছাকাছি না, অনেকটা দূর, 12 ঘন্টা লাগে। 12 ঘন্টা লাগে? ওকে, তাহলে পাহাড়ি অঞ্চলে দুটোই আছে। পাহাড়ি অঞ্চলের এই ঘটনাগুলো যেমনি আমরা মানে খুবই ভয় পায় মানুষ, শুনতেও ভালো লাগে। আমরা আগের এপিসোডে মায়াং নিয়ে তুমি বললে আমরা মাত্র 10% কথা বলেছি, তো আজকে আমরা কি কিছু নতুন কিছু জানতে পারবো মায়াঙের ব্যাপারে? অ্যাজ ইউজুয়াল যেমন বলেছি, একটা পডকাস্টে আমি 90% কভার করতে পারবো না, কিছু তথ্য জানাবো, আর আমি তোমাকে কিছু ফটো শেয়ার করব, কারণ অনেকে, আমিও তো মায়াং আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, অনেকে অনেক রকমের তথ্য দিয়েছেন, কিন্তু জানো তো জাদুবিদ্যা গুপ্তবিদ্যা কিন্তু মানে লোক চক্ষুর আড়ালে হয়। কেউ পশরা সাজিয়ে বসবে না যে আমি জাদুবিদ্যা করছি, আমি ব্ল্যাক ম্যাজিক করছি, আসুন আপনাদের জন্য পশরা সাজিয়ে রেখেছি, মায়ং ব্ল্যাক ম্যাজিকের দেশ, পশরা সাজিয়ে রেখেছে, এসে দেখে যান। সেটা হয় না, গুপ্তবিদ্যা। আজকে একটা কথা তোমাদের বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি গেলবার বলে গেছিলাম রজা মায়ং, বুড়া মায়ং, মধ্য মায়ং, তিনটা। আরেকটা আছে গুপ্ত মায়ং, যেখানে গুপ্তবিদ্যা শেখানো হয়, যেটা একদম পুরো হিডেন প্লেস। আমি এটা রিসেন্টলি, মানে আমার যেহেতু বললাম বন্ধু, আমি তো অ্যাকচুয়ালি ওখানেরই না, আমার ওখান থেকে একজন ড্রাইভারের আর কি, ড্রাইভারের সঙ্গে কথাবার্তা হয়েছিল, তো আমার বন্ধুটা বলেছে তুই কথা বলে নে, তোর কি কি কোয়ারিজ আছে। বলছে যে আমরা ওখানে যাই না, ওই জায়গাটা একদম পুরো আনটাচ রয়েছে, ওরা কাউকে অ্যালাউ করে না সেই গ্রামে ঢুকতে, আমরাও যাই না, সেটাকে বলে গুপ্ত মায়া। ঠিক আছে, তো অনেকে বলবেন যে না। আরেকটা কথা বলছি, কিছু কিছু ফটো তোমার সঙ্গে শেয়ার করবো, যেটা তুমি এই পডকাস্টের সঙ্গে স্ক্রিনে চলছে এখন ছবিগুলো, অসুবিধা নেই সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি মায়াং এর সংগ্রহালয়, এটা কিন্তু আসাম সরকার দ্বারা ফান্ডেড, প্লাস ওরা রক্ষণাবেক্ষণ করে। অ্যান্ড অলসো ওখানের সঙ্গে দেখো একটা লেখা আছে যে এখানে কিন্তু তোমার রিসার্চ সেন্টার, জাদু মন্ত্র মধ্যে রিসার্চ করা হয়। এমনি এমনি কি রিসার্চ করবে, নাকি সরকারের এত বেশি টাকা হয়ে গেছে যে এগুলিকে সংগ্রহালয়ে রেখে দেবেন? ডেফিনেটলি না। ডেফিনেটলি যা রটে তা কিছু তো বটে, কিছু মানে হয়তো কেউ অনেকটা গল্প বানিয়ে দেয়, কিন্তু কিছু না কিছু তো সত্যতা আছে। তো আরেকটাও বলছি, এখানে যে পশরা সাজিয়ে বসে না, এই জিনিসগুলি কিন্তু সবাই গুপ্ত রাখতেই পছন্দ করে। ওখানে অনেক বেজের নাম হয়তো ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবে, তিলক হাজারিকা, অনেক অনেক আছে, যেখানে তুমি আচ্ছা আমি শুরুই করছি মায়ং নিয়ে, যখন বলছি মায়ং নিয়ে শুরু করি। তো আমি সংগ্রহালয়ের ব্যাপারে বলেছি, আমি বলেছিলাম যে চিকিৎসা বিদ্যাতেও খুব আমি তোমার এই কথাতে একটু ইন্টারাপ্ট করছি, আমার একটা প্রশ্ন মাথায় এলো এখন, যেটা যে আমরা যে মায়াং নিয়ে এত কথা বলছি, এত জানার চেষ্টা করছি, এবার ধরো কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করলো, এখানে অনেকে ফেসবুকে লিখেছে দিদির সাথে কন্ট্যাক্ট, আমাকে ফোন করে বলেছে আমি মায়াং যাব, মায়াং গিয়ে সেখানে গিয়ে কিছু রিচুয়ালস করব। আমার এটা কিছু খুব বোকা বোকা লেগেছে, কারণ আমি এটাতে বিশ্বাস করি, কিন্তু আমি নিজে এখনো সেটাকে ফেস করিনি আমি কোনোভাবে। তো ধরো আমরা যদি সাধারণ মানুষরা যাই, আমরা কি সেই মায়াং গ্রামটা পাবো না? লোকচক্ষুর আড়ালে থাকে সেটা। তোমার মধ্যে কি সেই ক্যাপাবিলিটিস আছে? তুমি বললেই তো হবে না আমি শিখবো, ক্যাপাবিলিটিস আছে কি? ওরা তো দেখে বলবে যে আমি তোমাকে দীক্ষা দেবো কিনা। দীক্ষা না নিয়ে কোনোদিনও ওরা কোনো রকমের জাদুবিদ্যা কাউকে শেখায় না। সে ক্যাপাবিলিটিস থাকতে হবে, যেটা বললাম এখন কেন উধাও হয়ে যাচ্ছে, বিকজ এই জেনারেশন, আমাদের জেনারেশনের মধ্যে সেই ক্যাপাবিলিটিস নেই ওই জাদুবিদ্যা গ্রহণ করার জন্য। কিন্তু তারা কি ওপেন না ব্যাপারটা? মানে এখনো তো কিছু কিছু ক্ষেত্রে ওপেন, কিছু কিছু ক্ষেত্রে ওপেন না। যেমন এই তিলক হাজারিকার কথা আমি বললাম, উনি, তুমি ইন্টারনেট সার্চ করো না, উনি কি কি করতে পারেন না পারেন তুমি সব দেখে নেবে। জাস্ট আমি নামটা বলেই দিলাম, জাস্ট সার্চ করো তিলক হাজারিকা বলে, উনি কি কি করতে পারেন না পারেন সব ইয়ে করবেন, কিন্তু দীক্ষা উনি কাউকে দেবেন না। শিখতে তুমি পারবে না, তুমি বললেই তো হবে না যে আমি শিখতে চাই। মানে আমি তোমার কথা দিয়েই বললাম, কারণ অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এটা আমার চ্যানেলেও এসছে, এবং আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে দিদি নাম্বারটা দিতে। এক্স্যাক্টলি, আমি তো নাম্বার দেব না, সেটা প্রোভাইড করব না। সেটার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি বলে আমি এরকম কাজ করতে চাই, আমি করাতে চাই, এবার সেটা তো সম্ভব না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করব। হ্যাঁ, এই যে করাতে চাই, মায়ঙের বেজরা জানো তো কোনোদিনও কোনো খারাপ কাজ করতে চাইতেন না বা করতেন না।
হ্যাঁ, এক আধজন দেখো আমাদের মধ্যেও তো খারাপ মানুষ থাকে, এক আধজন লোভের বশীবর্তী হয়ে হয়তো করেছেন, কিন্তু ওদেরকে জানো তো অনেক রকমের মিসগাইড করে অনেকে অনেক রকমের ভুলভাল তথ্য দিয়ে বাজে কাজ করিয়ে নিয়েছেন বশীকরণের ক্ষেত্রে বলছি। ওই ক্ষেত্রে ওরা কিন্তু ওর জন্য আরো বেশি সাবধানতা অবলম্বন করে। ঠিক আছে, একটা আমি ছোট্ট করে ঘটনা বলছি, আমি রিসেন্টলি শেয়ার করেছি আমার চ্যানেলে। সেটা হলো দুই বন্ধু, একজন মানে একটা মেয়েকে ভালোবাসে, দুই বন্ধু, কিন্তু মেয়েটা হয়তো রবি নামে কাউকে ভালোবাসে, জ্যাডকে ভালোবাসে না, রবিকেই বিয়ে করেছে। জ্যাডের খুব রাগ, জ্যাড গিয়ে বেচকে বলেছে যে ও তো আমার প্রেমিকা, ওকে টুকটাক করে ওর বউ বানিয়ে দিয়েছে। তো ও তো বেচ তো ভেবেছে যে ও সত্যি কথা বলছে, বলছে ঠিক আছে তুমি এই বানাও। এখন এমনই মোহিনী বান বেঁধেছে, বউ জামাইকে ছেড়ে ওই এক্সের পেছনে ছুটছে, যে এই এক্সকে ও কোনোদিনও দেখতেই পারতো না। ওর বরকে বলতো যে ওর থেকে তুমি কিন্তু 10 হাত দূরে থাকবে, ও আমার ভালো লাগে না, ওর পিছিয়ে পিছিয়ে ছুটছে। তারপর গিয়ে জানা গেল তো বেচ তো রেগে গেছে পুরোপুরি, বলছে যে তোর মানে এত সাহস করলো কি করে, তুই আমাকে মিথ্যা কথা বলে, তুই ভুল তথ্য দিয়ে আমাকে বশীকরণ করিয়েছিস। কাকে বিশ্বাস করবে? বিশ্বাসের অভাব প্রচন্ড। একটা ছোট্ট করে বলছি, এটা প্রচন্ড বড় ঘটনা ছিল, তো আমি জাস্ট এখন তো যেহেতু আরো অনেক ঘটনা আছে, তো মানে আমি কেন এটাকে ক্ল্যারিফাই করলাম, কারণ অনেকে না এরকম আছে যারা না এই জিনিসটাই খুব মজা পাচ্ছে, যদি সহজে খুব ইজিলি যদি কিছু আমি বলছি বেজে নিজের ছেলেদেরকে দীক্ষা দিতে চায় না কেন, ছোট একটা উদাহরণ দিয়ে বলছি। একজন বেজ যখিনীর, আমি এর আগে যখিনীর ঘটনা শুনিয়ে গেছি, আজকে যদিও দুটো আরো এন্টিটির কথা বলবো তোমাকে। তো যখিনী একজনকে ধরেছিল, ঠিক আছে, ওই বেজ গেছে ওকে ছাড়াতে, তো বেজের বউ কিন্তু অনেক কিছু জানে, যেহেতু ও বেজের বউ, ওর তো এসব জানতেই হবে। তো ও মধ্যরাত্রে এসছে, আসার পর না ইয়েকে বেজের বউকে বলছে তয় ঘর, মানে তুমি ঘরে যাও, তুমি ওই মুখ জিনিস নিয়ে আসো, আমার পিছনে কিন্তু যখিনী চলে এসছে, ঠিক আছে, আমার পিছে পিছে ও চলে এসছে। তো তখন বলছে যে কি করবে, তো বলছে আমাকে ওইসব জিনিস দাও, ওর জিনিস বেজের বউ তো জানে অলরেডি ওয়েল ট্রেন, ও সব এনে দিয়েছে, ওখানে চান ঠান করে তারপর না ওই ওর যে পরিধান বস্ত্রগুলি নাকি ফেলে দিয়েছে, পেছন দিকে এরকম করে ফেলে দিয়েছে, দিয়ে তারপর ঘরে ঢুকেছে। সেদিন নাকি উনি কোনো আহার আদি করেননি। উনি তো বেঁচে গেছেন, ওনার যে ছেলেকে উনি দীক্ষা দেবেন বা এগুলি শেখাবেন, ও যদি না করতে পারে, এই যে তন্ত্রমন্ত্র শিক্ষা, এটার মধ্যে তুমি যদি ভুল করো, এটা কিন্তু তোমার প্রাণহানি হতে পারে, তখন কি হবে? ছোট্ট একটা ভুল করলেই প্রচন্ড বড়, প্রচন্ড বড় ভুলের কোনো অবকাশ নেই সেখানে, কোনো রেকটিফাই হবে না কোনোভাবে। আমি যেমন বলছিলাম মায়ঙের যে ব্যাপারটা, যে চিকিৎসাতে কিভাবে ইয়ে করে, যেমন এখন তো অ্যানেস্থেশিয়া কাজ করে, তাই না? আগে তো অ্যানেস্থেশিয়া ছিল না, ওরা কি করতো, প্যাঁচার মাংস, ফ্যাচা বলে, ফ্যাচা, হ্যাঁ প্যাঁচা না, অ্যাসামিজে ফ্যাচ বলে, ফ্যাচা, ফ উচ্চারণ, কিন্তু আউলকেই ওরা ফ্যাচা বলে। রাইট রাইট, আমাদের তো ভাষার তারতম্য আছেই না, আসামিজ ভাষা একটু আলাদা, হ্যাঁ ভালোই আলাদা, একটু আলাদা। মই এতিয়া কব ললে নহয় তুমি একো বুঝিব নোৱাৰিবা, বুঝতে একদম পারলাম না। মই এতিয়া স্টার্ট করো, আপনি বুঝিবই নোৱাৰিব মই কি কৈ আছো বলি, ঠিক আছে? তো যাই হোক, ওই মাংসটা নেয় এবং ওটার মধ্যে মন্ত্র ম্যান্ডেটরি, মন্ত্র করে খাইয়ে দেবে, ও কিন্তু প্যাঁচার মতোই বসে থাকবে, ও না হিলবে না ও ডুলবে। তো অনেক সময় কিছু কিছু মানে সার্জারি ক্ষেত্রে ওরা কিন্তু এই প্যাঁচার মাংসটা ইউজ করতো, ঠিক আছে, মানে স্তম্ভন টাইপ, হ্যাঁ অনেকটা মানে ওটাকে সেন্সলেস করে দেওয়া আর কি, ঠিক আছে। লুক্কি মন্ত্র হলো ইনভিজিবল, দেখো আমি ফটোটা দিয়ে দিয়েছি, উনি কিন্তু লাস্ট মায়ঙের লুক্কি মন্ত্রটা অ্যাপ্লাই করতো, যেটা উনি ইনভিজিবল হতে পারতেন, ওনাকে দেখা যেত না, ঠিক আছে। তারপর হলো উড়ন মন্ত্র হলো যে তোমার হয়তো মায়ং থেকে তুমি গুয়াহাটি আসবে, তোমার হয়তো হেঁটে যদি আসো 40 মিনিট, উড়ন মন্ত্র বলে নাকি 5 সেকেন্ডে চলে আসতো, এত ফাস্ট হতো এই মন্ত্র। সত্যি উড়ন মন্ত্র, ইয়েস ছিল বলছো না, এখনো আছে কি বলতে গেলে? দেখো এখনো আছে কিনা সেটা আমি অত ক্লিয়ারলি বলতে পারছি না, বাট হ্যাঁ আগে ছিল। এই সব সংগ্রহালয়ে কিন্তু তুমি ইচ অ্যান্ড এভরিথিং ফটো কিছু কিছু দিয়েছি। আমি বলবো যারা এখনো কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে বলছি একবার ওই সংগ্রহালয়ে যাবেন, তারপরে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এর আগে কিন্তু কমেন্ট করবেন না। আগে সংগ্রহালয়ে যাবেন, আমার প্রত্যেকটা কথা আপনারা যাচাই করবেন, দেন অনলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, না জেনে কিন্তু কমেন্ট করবেন না। কারণ আমিও বলছি যে আসামের মেয়ে হলেও গুয়াহাটির এমন অনেক মানুষ আছে যে কামাখ্যার অ্যাকচুয়াল তথ্য ওরা জানে না। আমার ইন্টারেস্ট ছিল বলে আমাদের দিকলি পুকুরিতে যে আমাদের গ্রন্থালয় আছে, সেখানে গিয়ে আমি অহোম বুরঞ্জিটা পাতায় পড়েছি, ইন্টারেস্ট ছিল বলে। যেমন আমার বোনের ইন্টারেস্ট নেই, ওকে যদি বলি যে হ্যাঁ এগুলি তো জানি না আমি, এগুলি আছে নাকি, তো আগে যাচাই করবেন।
একটা প্ল্যাটফর্মে যখন মানুষ একটা প্রেজেন্ট করতে আসে, নিশ্চয়ই অনেক কিছু রিসার্চ করে আসে, অনেক মানুষ জানবে। ভুল তথ্য, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, ভুল তথ্য কেন দেবো আমি? ঠিক, আবার ফিরে যাই আমরা। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? ও পেঁচা, প্যাঁচা। রাইট। পেঁচা, তারপর হলো কাছিম মানে কচ্ছপ, যে টর্টয়েস, ওটা দিয়েও তোমার ইয়ে করা হতো। লক্ষ্মী মন্ত্রের কথা বললাম। উড়ন চাকি হলো দুটো প্রদীপ, এটাও একটা তন্ত্রক্রিয়া, আপনি আকাশে উঠতো। কোনি, দুটো ডিম, এটাকে মন্ত্র বলে পুরো আকাশে ওড়ানো যায়। অনেক রকমের মন্ত্র আছে, মানে কি বলবো, অগণতি। আরেকটা কথা বলছি, আমার একজন মানে অগন্তি, যাই হোক, একজন সাবস্ক্রাইবার আমাকে ছোট্ট একটা মেসেজ পাঠিয়েছিল যে দিদি তুমি যদি চাও এটা প্রেজেন্ট করো। আমার খুব অদ্ভুত লেগেছে, আর কিন্তু কথাটা কিন্তু সত্যি। আমার বাবু না আগে আমাদেরকে মায়াং যেতে দিত না, ছোটবেলা আমাদেরকে যেতে দিত না, মানে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যাবো, একদম যাবে না, খবরদার। বিয়ের পর ও নিয়ে গেছে এবং ওখানে কিচ্ছু নেই, খুব সুন্দর জায়গা, তোমরা এনজয় করবে, বিন্দাস যাও, ওখানে মানুষ এত ভালো, ঠিক আছে। তো ওখানে কি হতো, যেমন ওই মুড়িগাঁও ডিস্ট্রিক্টে পড়ে মায়ং, হ্যাঁ। তো ওখান থেকে যেমন জাগি রোড বা মুড়িগাঁও যারা থাকে, ওই তোমার মায়ং হয়ে না খুব ইজিলি গুয়াহাটি আসা যায়। ওই রাস্তাটা যখন আসে না, দেখে কি অনেকগুলি মাছ, আমাদের ওখানে চিতল মাছ কিন্তু বহুত ফেমাস, ব্রহ্মপুত্রের চিতল মাছ বহুত টেস্টি। তো ওরকম বড় বড় মাছ, এবং ব্রহ্মপুত্রের মাছ তো বুঝতেই পারছো, এরকম করে পসরা সাজিয়ে বসেছে। তো সবারই তো লোভ লাগে না, বাড়ি যাবো একটু মাছ টাছ কিনে, তাজা মাছ কিনে নিয়ে যাই। তো দেখবি এই বড় বড় মাছ, তুমি 2 কেজি 3 কেজি ওঠালে, ঠিক আছে, নিয়ে আসলে বাড়ি এসে দেখি কি এইটুকুনি মাছ, এরকম হ্যালুসিনেশন ক্রিয়েট করে, ঠিক আছে। অনেকে তো বলে পাতা পাথর। তো ও যখন ও যখন আমাকে ইয়ে করেছে, আমার বাবু আমাকে সেম ঘটনা বলেছে, যে বাবুর এক বন্ধু গেছিল মুড়িগাঁও, ওর শ্বশুর বাড়ি, আসার সময় মানে ভেবেছে বাড়ির জন্য মাছ টাছ নিয়ে আসবে। তো এসে দেখে কি মানে গিট্টি, আমরা গিট্টি বলি, পাথর গিট্টি, হ্যাঁ, ব্যাগের মধ্যে সব গিট্টি পাথর ভরা। বলছে আর কোনোদিন ওখান থেকে মাছ আনবো না, এরকম হয়েছে। তো হ্যালুসিনেশন যেটা বলে আর কি, এতটা পাওয়ারফুল, প্রচন্ড। তুমি এখন দেখতে পাও ওই মাছগুলো? না 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 না, এখন নাম তখনের কথা বলছি। এটা এটা তো যে কেউ করতে পারে, হ্যালুসিনেশন তো অনেকেই ক্রিয়েট করতে পারে, তাই না? এটা প্রচন্ড স্ট্রং আর কি। আরে এটা তো কিছুই না, আরো বলছি, হ্যাঁ। যেমন তুমি মায়াঙ্গে বেজ আমি দেখেছি, হ্যাঁ, উনি জাদু করছিলেন, যে তোমার একটা কলা পাতায় না তোমার কি শেফালি ফুলের পাতা নিয়েছে, পাতা নেওয়ার পর না ওটাকে মন্ত্র বলে না পুরো কই মাছ, জ্যান্ত কই মাছ এরকম নড়ছে। তারপর একটা লাল কাপড় নিয়েছে, এই মানে চাল নিয়েছে, চালগুলিকে না জাস্ট এরকম করছে, জাস্ট পাতলা কাপড়ে, মানে ওটার মধ্যে গরমও নেই বালিও নেই, চালটা পুরো চিরা হয়ে গেছে, পুরো চিরা। আমি তোমাকে ভিডিওটা দেখাবো, সিরিয়াসলি দেখাবো, কিন্তু আপলোড করার জন্য না, পার্সোনালি দেখাবো, একদমই দেখাবো, ঠিক আছে। এরকম অনেক জিনিস আছে মায়ঙ্গে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি, বুড়া ডাঙ্গরিয়ার থান। এর আগের এপিসোডে বলেছিলাম যে মায়ঙ্গে যখন সংগ্রহালয়ে যাবে, পঞ্চদেবতার কিন্তু তুমি আসন দেখতে পারবে। পঞ্চদেবতার মধ্যে এই বুড়া ডাঙ্গরিয়ার থান হলো সবচেয়ে থেকে বড়। এটা বিশাল বট গাছ, স্থানীয় লোকদের মতে এটা নাকি 4000 বছর পুরনো গাছ, এত বছর পুরনো গাছ। ইয়েস, এখনো আছে। আমি তোমাকে ছবি দেখাচ্ছি, এটা রজা মায়ঙ্গে আছে, হ্যাঁ, রজা ময়াঙ্গে আছে। এবং এখানে না ভোলেনাথের কিছু ইয়ে পাবে, লিঙ্গ পাবে, পূজা করা হয়। এটা এখানে না একটা ওরা প্রক্রিয়া করতো, শশম পূজা বলতো, কেউ হসম বলে, কেউ শশম বলে, আমি বাংলাতে অতটা ক্লিয়ারলি বলতে পারছি না। তো ওরা কি করতো বলতো, ওরা একটা গাহরি হলো পিগ, আমরা যে পিগ বলি গাহরি, হ্যাঁ, গাহরিকে কলা পাতায় দিয়ে না তেল দিয়ে এরকম বুলাতে থাকতো, আর ওখানে বেজ মন্ত্র বলে গাহরি নিধন আর কি, গাহরিকে পুরো ইয়ে করতো। এই রিচুয়ালসটা কেন করতো বলতো, ওদের মতে এই যে এইটার যে বলিটা দিল না, পুরো বছর ওর অকাল বৃষ্টি বা অনাবৃষ্টি ওরকম কিছু হবে না, সব শুভ হবে। এই গাছটার কি আরেকটা মাহাত্ম্য, এই গাছটা তুমি মানে বেজরা ইউজ করে, মানে ওষুধি যে দেয় না, জল পড়া বা কোনো কিছু, এই গাছের পাতা ঠাতা ইউজ করে। বাট তুমি আর আমি কিন্তু নিতে পারবো না ওখান থেকে, যদি পাতা বা ইয়েটা নেই না, গাছটা নেই, সঙ্গে সঙ্গে ওখানে পুজো করতে হবে, ওখানেই রেখে আসতে হবে। যদি নিয়ে আসো প্রাণহানি হওয়ার আশঙ্কা, প্রাণহানি হয়, এটা নিতে পারে না, প্রচন্ড। দ্যাটস ওয়াই ওটাকে বলে বুড়া ডাঙ্গুরিয়া থান। তো এরকম অনেক ছোট ছোট তথ্য দিলাম, অনেক বড় বড় তথ্য ওখানে গেলে তুমি পাবে, তো কিছু শেয়ার করলাম। আর মায়ং নিয়ে না হয় একটা ঘটনা তোমাকে শোনাই, ঠিক আছে। আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, যেটা আর কি আমি বললাম না, ওই মাটিতে তাবিজ পুতলে ওরা বের করতে পারে, ঘটনাটা ওই কেন্দ্রিকই, ঠিক আছে, কিভাবে বের করতে পারে। তো একবার কি হয়েছে, তোমার মুড়িগাঁওয়ের কথা, মুড়িগাঁও ডিস্ট্রিক্টে তো মায়ং পড়ে, তোমার জাগি রোডের ওদিকে একজন মানে শর্মা মিস্টার শর্মা থাকতেন। তো শর্মা খুব দুখিয়া মানে খুবই গরিব, অ্যাসামিজে বলে দুখিয়া।
তো খুবই গরিব, এবং সে কি হয় দিন আনে দিন খায়, কিন্তু সবারই তো স্বপ্ন থাকে একদিন আমি উন্নতি করব, একদিন আমারও সবকিছু হবে। তো যখন তুমি প্রাণপণে কষ্ট করবে, পরিশ্রম করবে, একদিন না একদিন সেই মুখটা তুমি দেখবে। আস্তে আস্তে ওর ছেলেরা বড় হলো, বাবার সঙ্গে কাজে যখন হাত বাড়লো, ডেফিনেটলি ওরা দিন দুগনা রাত চগনা, যেটা হিন্দিতে প্রবাদ আছে, বাড়ি ঘর করেছে, বিজনেস রমরমা। কিন্তু জানো তো, কিছু কিছু লোকের চক্ষু শুল হয়ে গেল, এরা কিভাবে এত হাইফাই হয়ে গেল, হতে দেওয়া যাবে না। তো কিছুদিন পরে দেখা গেল কি, যে বিজনেসটা রমরমা চলছিল না, ওটা ডাউন হওয়া শুরু করলো। এত কষ্ট করে ঘর বাড়ি বানিয়েছে, সেটা মানে মর্গেজ রাখতে বাধ্য হলো, এতটাই টানাটানি। তো যারা আর কি এরকম জেলাসি পিপল থাকে, কিন্তু কিছু অল্প সংখ্যক হলেও হয়তো শুভাকাঙ্ক্ষী আমাদেরও আছে, তাই না? এসে বলে যায়, তুই একটা কাজ কর না, নতুন বাড়ি করেছি, বাস্তু দেখিয়েছিলি, বলছে না আমি তো এসব জানি না, বাস্তু কি? বলছে তুই একটা কাজ কর, মায়ঙের বেজের কাছে যা, গিয়ে ঘরটা ঠিক আছে কিনা একটু ইয়ে করে আয়। তো বলছে ঠিক আছে, কার কাছে যাবো? তো বলছে আমারই পরিচিত আছে, তুই আমার নাম নিলেই হবে। তো উনি গেলেন, তখন কিন্তু ফোন টোন ছিল না, উনি জাগিরোড থেকে তোমার আমাদের ম্যাটাটো বলতো, হ্যাঁ ম্যাটাটো ইয়ে করে ওই মায়ঙের ওদিকে নেমে বেজের বাড়ি গেছে। তো বেজকে সব কথা বললো, বলছে দেখো তোমার বাড়িতে কি আছে আমি তো বলতে পারবো না, তোমার উপর কিছু হয়েছে কিনা তোমাকে দেখে সেটা বলতে পারবো, তোমার বাড়িতে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখছি তোমার উপর কিছু হয়নি। তো বলছে আমি কি করবো? তো বলছে ঠিক আছে, কালকে সকালে আমি যাব, গিয়ে তোমার বাড়িটা আমার দেখতে হবে, আদারওয়াইজ আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, তো বলছে যে ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, আপনি আসলে আমি আমি আপনাকে নিয়ে যাব। তো কথা মতো বেজ গেছেন, এবং উনিও বাস স্ট্যান্ড থেকে নিয়ে, উনি জাস্ট ঢুকেছেন, ঢুকার সঙ্গে সঙ্গে বলছে আমি তো জানতামই এই কাণ্ডই হয়েছে। উনি আর বাড়িতেই ঢুকলেন না, উনি ডাইরেক্ট ওনার যে ফুল গাছের এরিয়াতে চলে গেলেন। উনি শুকছেন, শুকে শুকে না, তুমি যেমন ফটোতে দেখছো ওরকম করে খুঁড়ে খুঁড়ে কিছু মাদুলি, কিছু তিল, কিছু মানে ওরকম জিনিস কিছু বের করলেন, বের করে না উনি এরকম করে মুঠির মধ্যে নিলেন, বলছে একটু ময় লই গই আসো, মানে এটা আমি নিয়ে যাচ্ছি, তুমি তোমার ছেলে কালকে সকালে তুমি আমার এখানে চলে আসবে। উনি নিয়ে গেছেন। তা অবশ্য আমি এটা আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে বলেনি যে এইটা কি করেছে সে। তো সকালবেলা গেছে, গিয়ে বলছে যে এরকম এরকম বস্তু তোমার উপর পোতা ছিল, দ্যাটস ওয়াই তোমাদের এত হার্ম হচ্ছে। তো উনি বললেন যে দেখুন, আমরা তো বাড়িঘর সবসময় এরকম আগলে রাখতে পারবো না, কে কখন এসে পুঁতে দিয়ে যাবে। বলছে চিন্তা ন করিবা, আমি এমন একটা জিনিস দেবো, হাজার পুতুক তোমার আর ওটা কোনো কিছু কাজে আসবে না, মানে তুমি প্রোটেক্টেডই থাকবে। তারপর বেজ ওরকম করে দেওয়ার পর তারপর অবশ্য আর কোনো প্রবলেম হয়নি। তো এরকম বেজ আছে যে গিয়ে এরকম করে ডাইরেক্ট গিয়ে এরকম খুঁড়ে, মানে কিছু যদি পোতা থাকে বের করে দিতে পারে। ফটোতে তুমি হয়তো দেখছোই। দিদি একটা জিনিস তুমি আমাকে বলো, এর পডকাস্টের প্রথম দিকে তুমি যখন মায়াং নিয়ে আমরা কথা বলছিলাম, যে অনেকে নাকি এরকম বদমাইশি করেছে, যে মিথ্যে কথা বলেছে বলেছে। তো আমার এখানে যে কে পডকাস্টে এখানে অনেক লোক এসছে, যাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা বুঝতে পারেন না কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে, আমরা যখন সাধনায় বসি বা আমরা যখন কোনো কাজ করতে যাই, তখন আমরা অলরেডি তাদের কথাবার্তাতে বুঝতে পারি যে সে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে। হ্যাঁ, সাধনায় বসলে সেটা, উনি তো খালি তাবিজ দেন, উনি সাধনা না, উনি তো জাস্ট মন্ত্র বলে দিয়ে দেন, উনি তো আসনে বসেন না। ও, এসব তো ছোটখাটো কাজ ওনাদের জন্য, ওনারা তো বড় বড় কাজ আসনে পেতে বসেন। ওকে। এগুলো তো ছোটখাটো কাজ, হয়তো মাদুলি এরকম করে ফু দিয়ে আচ্ছা ঠিক আছে বস। এই যে রঙ্গা ডাঙ্গুরিয়া থানের কথা যে বললাম, এখানেই তো বশীকরণ হয়, খুব ইজিলি হয়। কি করে হয় সেটা বলছি। দুপুর 12টার সময় সে নারী পুরুষ নির্বিশেষে বিবস্ত্র হয়ে একটা লাল জবা ফুল গিয়ে ওখানে গিয়ে মন্ত্র বললে তুমি, এবং সেই মেয়ে বা ছেলের নাম যদি নাও, সে এমনিই বসে চলে আসবে। সেখানে তোমার থানেরও বসার কোনো দরকার নেই, জাস্ট একটা রঙ্গা ফুল নিয়ে, জবা ফুল। এগুলি ছোট মোটো জিনিস। আর আমি একটু অফ দ্য টপিকে যাচ্ছি এবং একটা জিনিস জিজ্ঞেস করবো, হ্যাঁ বা না তোমার যদি ইচ্ছা করে এর ব্যাপারটা বলবে, নয়তো তুমি এটাকে পাস করে দিয়ে বেরিয়ে যেতে পারো। আমি শুনেছি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ইউএসএর যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই কামাখ্যা মন্দির, আসামের যে কামাখ্যা মন্দিরে ওনার পুজো হয়েছে, ওনার নাম করে পুজো হয়েছে, বা বড় বড় সেলিব্রিটিসরা এই মায়াংগ্রাম বা কামাখ্যাতে গিয়ে তারা পুজো দেন বা ইয়ে করেন। এটা কি সত্যি? বড় বড় মন্ত্রীরা বা বড় বড় লোকেরা? ট্রাম্পের কথা তো জানি না, বাট আম্বানি তো রিসেন্টলি ভিজিট করেছে। আম্বানি, সেটা তো ভক্তির কারণে হতে পারে, কিন্তু আমি তোমাকে কি প্রশ্ন করছি, এটা কি সত্যি হতে পারে তারা কি নিজের নিজের আপব্রিঙ্গিংটা ভালো হতে পারে, ভালো কাজ পেতে পারে, তার জন্য তারা মায়াঙে যায় এখনো?
ওয়েল মায়াঙ্গি সেলিব্রিটি যায় কিনা আই এম নট শিওর, আমি জানি না, বাট হ্যাঁ কামাখ্যা দর্শন করে, কারণ আমি আগেও বলেছি কামাখ্যা এত একটা ডিভাইন এনার্জি যেখানে তুমি শুভ যদি কোনো কিছু চাও সেটা হবেই হবে, ফুলফিল হবেই হবে। এই ক্ষেত্রে ভালো কথা একটা বলেছো, লাস্ট পডকাস্ট যখন করেছিলাম আমি বলেছিলাম বলি, কামাখ্যায় ডেফিনেটলি বলি হয়, আমার কথাটা মানে হয়তো আমিই বোঝাতে পারিনি ব্যাপারটা, ডেফিনেটলি কামাখ্যায় বলি হয়। আমি বলেছিলাম আমাদের বলি প্রথা নেই, আমার বা আমার শ্বশুর বাড়ির বলি প্রথা নেই, ঠিক আমাদের মতো অনেকেরই আছে যাদের বলি প্রথা নেই। বা আমার শ্বশুর বাড়ি যেমন মান্যসা করি যে ছাগল দেবো বা কবুতর উড়াবো, আমরা উড়িয়ে দিই, আমাদের বলিনি। আমি কিন্তু এটাও বলিনি যে কোনোদিনও যে কামাখ্যা হয় না, ডেফিনেটলি কামাখ্যায় বলি হয়, ছাগল তারপর পায়রা অনেক কিছুই বলি হয়, বলি হয়, বাট আমাদের নেই। এখনো কি নরবলিটা হয়? কিছুদিন আগে একটা বেরিয়েছিল যে নরবলি দিতে যাবে। না না না, নরবলি হয় না, নরবলিটা এখন কিন্তু বন্ধ হ্যাঁ হয়েছে। কিছু হয়তো কোনো তন্ত্র সাধক যদি নিজের মানে চরিতার্থ কিছু করার জন্য কিছু করে সেটা আমি জানি না, বাট কামাখ্যায় কোনোদিনও নরবলি হয়নি গো, আমি জানা মতে তো হয়নি কোনোদিনও। তুমি জানা মতে হয়নি, কিন্তু অনেকে এরকম হ্যাঁ বলছে। আমার অজানা অনেক তথ্য থাকতেই পারে, বাট আমার জানা মতে হয়নি। দিদি কামাখ্যা নিয়ে যখন কথা হচ্ছে তাহলে একটা ওটার অভিশাপের ব্যাপারে একটা কথা আমরা অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম, ওখানকার যে বংশ রাজবংশ, এক্স্যাক্টলি সেই ব্যাপারটা একটু বলো না। হ্যাঁ আমি এই ব্যাপারটা আমার বাবুর মুখে প্রথম শুনেছিলাম, তখন আমি ক্লাস 5-6-এ। আমার বাবুর মানে যেহেতু বিজনেসম্যান, আমার বাবু অনেকই চেনা পরিচিত আছে, তো কোচবিহারের রাজবংশের কিছু মানুষের সঙ্গেও দেখা করা আছে, মানে চেনা পরিচয় আছে। তো বাবু কামাখ্যায় গেছে, ওরা গেছে, কিন্তু ওরা না ভয়ে না বলছে না আমি আর যাবো না, যাই গিয়ে বলে কেন, বলছে না আমরা তো মানে কোচবিহার রাজবংশের আমরা বংশধর, মানে রাজবংশী। হ্যাঁ হ্যাঁ রাজবংশী। তো বাবু এসে বলছে যে ওই এখনো ভয় পায়, এখনো যেতে ভয় পায়। তো মা বলছে যে বাবা দেবী আমাদের এত মানে মানি মাকে, মা তো খুবই জাগ্রত, তো মানবে না কেন? তো ব্যাপারটা কি হয়েছে, ওদের উপর একটা অভিশাপ ছিল মানে যে ওরা যদি এই মায়ের মন্দিরটা দর্শন করেন না, ওদের বংশ নির্বংশ হবে, ওদের কোনো বংশই থাকবে না। সো আমি এটা পডকাস্টে শেয়ার করার পর, মানে আমার চ্যানেলে শেয়ার করার পর না, একজন মানে ওই তোমার রাজবংশীরই একজন আমাকে কমেন্ট করেছিলেন যে হ্যাঁ দিদি আমরাই সেই রাজবংশীর, আর তুমি ঠিকই বলেছো। এবং মদন মোহন বাড়িতে নাকি মা কামাখ্যার ওরা একটা মন্দির মানে একটা স্থাপন করে নিচ্ছে, ওরা নাকি ওখানে পুজো করে, এটা ওনার মতে, আমি কিন্তু জানি না, উনি কমেন্ট করেছিলেন বলে আমি জানতে পারলাম। আর বলছে হ্যাঁ এখনো কিন্তু আমরা দর্শন করি না। ব্যাপারটা কি হয়েছিল, মন্দিরের সূত্রপাত কিন্তু চিলারায় এবং নরনারায়ণ দিয়েই হয়েছিল। হ্যাঁ নরনারায়ণ এবং চিলারায় দুই ভাই, এবং চিলারাই মানে মায়ের কাছে মান্নাত করে মানস করেছিলেন যে তুমি যদি আমার সবকিছু ঠিকঠাক করে দাও সোনার মন্দির বানিয়ে দেবো। তো যখন আর কি মন্দিরটা বানানো শুরু হয়, অর্ধেক বানানোর পরেই না ভেঙে যায়, আপনি আপ ভেঙে যায়। তো এদিকে রাজকোষ খালি হয়ে যাচ্ছে, নরনারায়ণ প্রচন্ড রেগে গেছে বড় ভাই যে তুই সব রাজকোষই খালি করে দিবি, তোর মন্দির হচ্ছে না। তো না ওনা কাঁদতে কাঁদতে বলেছে ও মামা আমি কি করব, হ্যাঁ উনি কিন্তু বলেছিলেন সোনার মন্দির বানিয়ে দেবে মাকে, আর এদিকে ইট পাথরের মন্দির বানানো শুরু করেছিলেন। হ্যাঁ তো মা ওনাকে স্বপ্ন বলেছে কিরে তুই না বলেছিলি সোনার মন্দির বানিয়ে দিবি, তুই এখন আমাকে ইট পাথরের এখানে রাখবি? তো তখন উনি স্বপ্নেই বলছেন যে ও মা আমি এত সোনা কোথায় পাবো, যে এত সোনা দেওয়ার দরকার নেই, প্রত্যেকটা ইটের ধাপে ধাপে একটু সোনা দিলেই তো হয়ে যায়। তাও যখন এই কাজটা করলেন তখনই কিন্তু মন্দিরটা পুরোপুরি তৈরি হলো, ঠিক আছে। এবং সেখানে নানা রকম পূজারী, যেটা আমরা বলি পান্ডা, হ্যাঁ ওখানে পূজারীদেরকে তো পান্ডা বলি, পান্ডা এসছেন, কিন্তু চিলারায়ের খুব পছন্দ হয়েছিলেন কেন্দুকালায়, যেটা নিয়েই ঘটনা। এবং আজও তুমি যখন কামাখ্যার দর্শন করবেন পাশে কিন্তু কেন্দিকলায়েরও শিলা খণ্ড তুমি পাবে, ওখানে মা ওকে মানে শিলা বানিয়ে রেখে দিয়েছে। একটা মানে এটারও একটা কারণ আছে বলছে, সেটা হলো যে যখন আর কি ওই যে ওনাকে কেন্দুকালায়কে যখন মেইন পুরোহিতের মানে দায়ভার দিলেন চিলারায়, ওই যে যারা রয়েছে ওদের খুব রেগে গেছেন, ওই একা খাবে, আর ও না ওরকম না, লুভি ছিল না তো, ও শুধু মাই করে যেত, খালি মা মানে সবসময় মা মানে কে কি করছে, কে দান দক্ষিণা দিচ্ছে কিচ্ছু না, মানে যে সাধক প্রকৃত সাধক যেমন হওয়া উচিত। আর ও যেহেতু মেইন পূজারী, ওরা মানে বাদবাকির পান্ডারা ওরাও নিজেদের ইয়েগুলি ফুলফিল করতে পারছিল না, চরিতার্থ করতে পারছিল না নিজের স্বাদ আহ্লাদগুলি। তখন না ওনারা কি করলেন, নরনারায়ণের নামে ওনার নামে উল্টাপুল্টা কথা বলা শুরু করলেন, বললেন যে রাত্রেবেলা ও তো মার মন্দির বন্ধ করে মার আরতি করে, ওই মা বলে মা নাচে না তো, কোনো নর্তকী এনে নাচায়, হ্যাঁ ওর স্বভাব চরিত্র ভালো না, এরকম করে বলছিল, ঠিক আছে। তো নরনারায়ণ তো পুরো রেগে গেছে, নরনারায়ণ এসে তো কেন্দুকালাইকে ধরেছে, কি হয়েছে তুমি বলেন মন্দিরে তোমার এত আস্পর্ধা, তুমি নর্তকীকে ঢুকিয়েছো? তো বলছে না না নর্তকী কোথায়, আমি তো চোখ বন্ধ করে মায়ের আরতি করতে থাকি, মাই এসে তালে তালে নাচে,
হতেই পারে না, তুমি নর্তকী ঢুকেছে বলে, প্রমাণ দাও, আমি দেখতে চাই। বলছে মায়ের আদেশ ছাড়া আমি তোমাকে দেখতে দেবো, মা আমার উপর রেগে যাবে, মা প্রচন্ড খুব কুপিত হবেন। তো বলছে যে না আমি দেখবো, তোমার অত বড় আসপদ্দা, আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি আর তুমি বলছো আমাকে দেখতে দেবে না, আমার মন্দির আমার এরকম যেটা অহংভাব আর কি। তো কি বলবো, তো ওরা মনে মনে বলছে মা আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে ছলনা করছি, মা আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। ওই দিন উনি কি করলেন, দরজার মধ্যে একটা ফোকা রাখলেন, এবং উনি আরতি করছেন, এবং মা তো এসে এসে তালে তালে নাচ করলেন। কিন্তু মার সঙ্গে কি যার চোখে ফাঁকি দেওয়া যায়, মা তো বুঝে গেছেন, মা তো পুরো রুষ্ট হয়ে ওর যেই চোখে ও দেখছিল ওই চোখ দুটোকে কিন্তু পুরো অন্ধ করে দিয়েছে, এবং তখন অভিশাপ দেয় যে আজ থেকে যদি তোর কোনো বংশের কেউ যদি আমার এই মন্দির দর্শন করে সেদিনই হবে তোর বংশ নির্বংশ। আজ থেকে তোরা কেউ আমার মন্দিরের চত্বরে তোর পাড়া রাখতে পারবে না। ওই আমার করেছিল, আমার মন্দির হয়ে গেল আমার মন্দির। অ্যান্ড আফটার দ্যাট কেন্দুকালার উপর উনি খেপে গেছিলেন, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় এটা যেহেতু মার খুব প্রিয় সাধক ছিলেন, তো মা বোধ হয় ওনাকে শিলাখণ্ড বানিয়ে মার কাছেই রেখে দিতে চেয়েছিলেন, তাই বোধ হয় মা ওনাকে শিলাখণ্ডতে পরিণত করেছিলেন। এটা আমার বক্তব্য, কারণ মা না, আমি এটা চোখ বন্ধ করে বিশ্বাস করি, সে আমার জন্মদাত্রী হোক বা মা কামাখ্যা হোক, উনি কখনো আমাদের খারাপ চাইবেন না, উনি সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে চলবেন। এখনো শোনা যায় যখনই সেই বংশের লোকেরা যান, বাসে যান বা গাড়িতে যান, পর্দা দিয়ে দেওয়া হয়, কোনো হ্যাঁ হ্যাঁ রাইট, একদমই ঠিক বলেছেন। আমি এই পডকাস্টে শোনা এগুলো সব, অনেক মানুষেরা কামাখ্যা নিয়ে যখন কথা বলা হয়েছে। তো দিদি আমরা মায়াঙ্গের নিয়ে আলোচনা করলাম, কামাখ্যা নিয়ে, আর প্রথমে যে হোস্টেলের ঘটনাটা খুব মারাত্মক ছিল। এবার আমরা কি শুনবো তোমার কাছ থেকে? আচ্ছা, মায়াং নিয়ে তাহলে একটা কথা বলি, মায়াং নিয়ে শুরু করি। আমার বেস্ট ফ্রেন্ড, আমার মানে মানে কি বলবো, ক্লাস 5 থেকে স্টিল এখনো যে আমি বাড়ি যাবো, আমরা মানে প্রচন্ড এসএমএস বলে নলে গলে আর কি, ওরকম টাইপের ফ্রেন্ড। ওর মেয়ে, যদিও 16 ইয়ার্স ওর বিয়ে হয়ে গেছে, ওর মেয়ে খানিকটা বড় হয়ে গেছে, ওর ফ্রেন্ড মারফত একটা ঘটনা পাই, ঠিক আছে? সেটা কোথাও না কোথাও মায়াঙ্গের কিন্তু তন্ত্রমন্ত্র একটু জড়িয়ে আছে। সেটা হলো তোমার গুয়াহাটিতে, মানে মৌসুমীর মেয়ের বান্ধবী তো গুয়াহাটিতে থাকে, ঠিক আছে? ওর পিসির বিয়ে হয়েছে তোমার ধরো গুয়াহাটির থেকে প্রায় 6-7 ঘন্টা লাগে, কোন এরিয়াটা বলছি না যেহেতু পারমিশন নেওয়া হয়নি। হ্যাঁ, তো থাকে, এবং খুব ভালো আর কি, সরকারি শিক্ষক, মানে মেয়েটার নাম হলো মাইনা। হ্যাঁ, মাইনার বাবা সরকারি শিক্ষক, ওনার ছোট একটা ভাই আছে, মা বাবা আছে, বিবাহিত, বিয়ে করেছে, এবং মাইনা হওয়ার পর পরিবারে প্রচন্ড খুশি। কারণ কি, এদের আগের 2 জেনারেশনের কোনো মেয়ে হয়নি। বাঙালিদের মধ্যেও একটা কিন্তু রীতি আছে, সেটা হলো 3 প্রজন্ম যদি মেয়ে না হয় তখন দুর্গাপূজা দিতে হয়, এবং সেখানে কন্যা সন্তানকে মানে চাওয়া হয় যে এখন আসুক, কারণ এটা নাকি একটা অভিশাপের লক্ষণ যে যদি কন্যা সন্তান না হয়। ঠিক আছে, এটা খুব খারাপ একটা জিনিস, মানুষের দুর্গাপূজাও করে যে আমার বাড়িতে যাতে কন্যা সন্তান হয়। যেহেতু 2 প্রজন্মের পরে মাইনা হয়েছে না, ও হলো প্রচন্ড লাডলি আর কি। এর আগেও বলেছি আসামে কিন্তু মেয়েরা খুব লাডলি হয়। একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি, আমাদের যে মেঘালয়, যদিও একটা আলাদা স্টেট, যেহেতু আসামের একদম লাগোয়া, ওখানে একটা সম্প্রদায় আছে, মোস্ট প্রবাবলি যদি ভুল না হয় হতেও পারি, খাসি সম্প্রদায়। ওখানে ছোট মেয়ে জানো তো সব প্রপার্টি পায়, ছোট মেয়ে সব প্রপার্টি পায়, কোনো ছেলে পাবে না, মেয়ে প্রপার্টি পায়, ওর হাজব্যান্ড কিন্তু ঘর জমাই হয়ে থাকবে। এটা কিন্তু ওখানে একটা রিচুয়ালস। তো বুঝতে পারছো আমাদের নর্থ ইস্টটা মেয়েদেরকে কতটুকু ইম্পর্টেন্স দেয়, সে জায়গায় মাইনা। হ্যাঁ, জামাইগুলো তো আরো বেশি লাকি। হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি আজকে নাগাল্যান্ড যাও বা ইম্ফল যাও, মেয়েরা প্রচন্ড মানে কি বলবো কর্মঠ। তুমি রাস্তার কাজ বলছো, ওই যে রাস্তা প্লেন করে বা ওইসব যেগুলি ভারী ভারী কাজ, হ্যাঁ ছেলেরা করে, ওগুলি কিন্তু মেয়েরা করে, ওরা প্রচন্ড কর্মঠ। ছেলেরা কি কাজ করে? ছেলেরা কি কাজ করে, জমির ব্যাপারগুলো দেখে, জমির কাজগুলো হয়তো ওরকম কি কাজ করে, কিন্তু মেইনলি কিন্তু ওরা, তুমি বলতে পারো ফিমেল সেন্ট্রিক। ওকে, মানে আমরা এটা তুমি কেন বলছো, কারণ আমরা রাস্তাঘাটে বেরোলে কিন্তু বেশিরভাগ ছেলেদেরকে কাজ করতে দেখি, হ্যাঁ সেখানে আমরা মেয়েদের দেখতে পাই। যেমন ইম্ফল একটা বাজারই আছে, ইমা মার্কেট, ইমা হলো মা, মণিপুরিতে ইমা বলে, ইমা মার্কেট, যেটা শুধু মারাই থাকবে, মহিলারাই থাকে, একটা পুরুষ দোকানদার তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এখনো বর্তমান। হ্যাঁ, ইমা মার্কেট কি সুন্দর বানিয়েছে, আগে যখন আমি গেছিলাম তখন যেমন ছিল, এখন তো আরো খুব সুন্দর কনস্ট্রাকশন করে, লাস্ট যখন গেছি দারুণ দারুণ। ওখানে শুধু ইমা মানে মাদের বাজার, ওখানে শুধু মারা ইয়ে করবে, একদম পুরো সেফলি যে কেউ তোমরা গিয়ে শপিং করো। ফরেনার তো খুব যায়, অ্যাট্রাকশন, স্পেশাল অ্যাট্রাকশন হলো ইমা মার্কেট। ঠিক আছে, আমি অন্য টপিকে চলে গেছি, এখন টপিকে ফিরে আসছি। এর জন্য আমি বললাম যে মেয়ে এতটাই ইম্পর্টেন্ট। তো মাইনা হওয়ার পর খুব খুশি, খুবই প্যাম্পার চাইল্ড, বাট স্পয়েল ব্রেড নয় কিন্তু, যেহেতু বাবা মানে টিচার, ওকে কিন্তু খুব ভালোভাবে মানুষ করছিল, বেশ ভালো
পড়াশোনা হয়েছিল, মানে পড়াশোনা করছিল। তো মাইনার যখন তোমার ধরো ও ক্লাস 6 না 7-এ পড়ে, তোমার ওর একটা ভাই হয়, এবং খুড়ার যেহেতু খুড়া মানে কাকু, হ্যাঁ, কাকুর যখন বয়স হয়ে গেছে তখন মানে বিয়ের বয়স, তো ওর জন্য প্রপোজাল খুঁজে, অ্যারেঞ্জ ম্যারেজ। তো সোনাপুরের ওদিকে, সোনাপুর মানে তোমার গুয়াহাটি থেকে 1-1.5 ঘন্টা লাগে, হ্যাঁ, সোনাপুর চন্দ্রপুর বলে জায়গা আছে, ওখানে একটা অসমীয়া মেয়েকেই পছন্দ হয়েছে। তো যখন মানে খোঁজ খবর নেওয়া হচ্ছে, সবাই বলছে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব ভালো। তবে এটাও শোনা গেল যে অ্যাকচুয়ালি ওরা বেশি দিন হয়নি, 10-15 বছর হয়েছে যে সোনাপুরে ওরা সেটেল হয়েছে। এর আগে কোথায় থাকতো অতটা বেশি ইনফরমেশন জানা না থাকলেও 10-15 বছরে একটা গুডউইল ওরা কামিয়ে নিয়েছে, যে সবাই বলে খুব ভালো, ঠিক আছে, বিয়ে দেওয়া যায়। কাকাও কিন্তু মায়নাকে খুব ভালোবাসতো, সবাই ভালোবাসতো। কিন্তু যখন এই খুড়িকে মানে কাকিকে বিয়ে করে নিয়ে আসলো না, খুড়ি যেমন মায়নাকে পছন্দ করতো না, হ্যাঁ, যেমন কাকা ডাকতো বা কাকা আসলে ও চলে যেত, ওটা একদম পছন্দ করতো না। আর আমি যেটা বললাম যে বাচ্চারা যেমন ভালোবাসাটা খুব ভালো বোঝে, বাচ্চারা কিন্তু মানে যা অবজ্ঞা করে বা ওদেরকে যে পছন্দ করছে না সেই জিনিসটাও কিন্তু ওরা খুব ভালো বোঝে। বাচ্চা তো বোঝে বোঝে, বাচ্চার মাও কিন্তু খুব ভালো বোঝে আমার বাচ্চাকে কে পছন্দ করে আর কে পছন্দ করে না, সেটা আমার থেকে ভালো কিন্তু কেউ জানে না, আমরাও টের পেয়ে যাই। তো একদিন না মায়নার মা ওকে জিজ্ঞেস মানে বলছে যে না মায়না, তুমি না, খুড়ি তো নতুন বিয়ে করে এসছে, কাকার সঙ্গেও তো টাইম দেবে, তুমি বেশি কথা বলো না, আমরা যেমন কথা বলি, যখন কথা বলবো তখন কথা বলবে, আমাদের সঙ্গে থেকো না মা, তুমি তো এখন ক্লাস 8-এ উঠছো, আস্তে আস্তে কত পড়ার চাপ বাড়বে, এরকম করে বুঝিয়েছে। আর আমি বললাম মায়না খুব ভালো মেয়ে, ঠিক আছে মা তুমি যেমন বলবে, ঠিক আছে, গেল। তো প্রথম যেটা বললাম যে পিউবার্টি এসছে ওর, এবং আমি আগেও বললাম আসামিজে প্রথম পিউবার্টি হলো ওরা তুলুনি বিয়ে করে, এবং ওটা একটা ভালো একটা ফাংশন হয়। তো ওই খুড়ির মাও এসছে, এবং যেহেতু একটা খুব ফাংশন, আর তখন বলে যে মেয়েদের অনেক কিছু শক্তি ইয়ে করতে হয়, মানে জোগাতে হয়। তো ওনারা না তোমার একটা অ্যাসামিস পিঠা হয়, সাদা পিঠা, ওটা হলো স্টিকি রাইস দিয়ে বানানো হয়, এবং সেটার মধ্যে তিল স্টাফ করে ওটা নিয়ে এসছে বাড়ির থেকে বানিয়ে। তো মাইনাকে খেতে দিয়েছে, মানে মাইনাও খুব মানে খেয়েছে, ভালো লেগেছে, এটা খুব টেস্টি হয়, তুমিও ট্রাই করতে পারো। তো খেয়েছে, খাওয়ার পর সব ঠিকঠাক হয়েছে। এই কয়েকটা দিন পরে না মাইনার না মধ্যে প্রচন্ড ড্রাস্টিক চেঞ্জ আসা শুরু করলো। প্রচন্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 91-92% ওর জন্য কোনো কিছু না, আর বাবাও এত সুন্দর কেয়ার করছে। ও না রাত্রেবেলা নাইট ডিউটি করতো, মানে রাত্রে পড়তো, ধরো রাত্রে 11টা অবধি পড়তো, আবার ভোরবেলা 6টায় উঠে যেত, স্কুল যাওয়ার আগে 2 ঘন্টা পড়ে তারপর স্কুল যেত, এত ইয়ে। আর টিউশন ছিল না, যেহেতু ওর বাবাই পড়াতো, মেয়েটা স্কুল যেতে চাইতো না। রাত্রেবেলা পড়তে বসছে, হঠাৎ ওর মনে হয় কি কেউ যেমন ওর জানলাটা ধাক্কা দেয়, কেউ দরজাটা ধাক্কা দেয়। ওর না মাকে বলেছে, ও মা, মানে রাত্রেবেলা পড়লে না, আগে তো হতো না, এখন মনে হচ্ছে কি কেউ ধাক্কা দেয়, কেউ মনে হয় কি আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে, তুমি কি দাঁড়িয়েছিলে? উল্টা ওর মাকে জিজ্ঞেস করছে, না না আমি তো ঘুমিয়ে গেছিলাম। বলছে তোর যদি এত ভয় লাগে তুই একটা কাজ কর, তুই রাত্রে পড়িস না, তুই দুপুরবেলা পড়ে নে। বলছে দেখো দুপুরবেলা ভাই যন্ত্রণা দেয়, পড়তে বসলে আমাকে টানাটানি করে চুল টানে, আমি না কনসেন্ট্রেট করতে পারি না। তো এরকম করতে করতে না মেয়েটা যেমন পড়াশোনার থেকে পুরো ডিটেচ হয়ে গেল। যেই মায়না বাবা মার সঙ্গে ঝগড়া করা তো দূরের কথা, মানে মানে জোরে করে কথা বলে না, সে আর্গিউ করা শুরু করলো। এখন বলতেই পারো যে যেহেতু হরমোনাল একটা চেঞ্জ আসছে, একটা ডিফারেন্ট, বাট তথাপি একটা মেয়ে এত ভাবে চেঞ্জ হতে পারে না। ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে বাবা বকছে, বাবাকে চটি দেখাচ্ছে যে আমি ছুঁড়ে ফেলে দেবো, এরকম তো চেঞ্জ হতে পারে না, না ইম্পসিবল। তো ওরা না সব ভ্যাবাচেকা খেয়ে গেছে, মানে এই মেয়েকে তুমি মেরেও কন্ট্রোল করতে পারবে না, তুমি কি করবে, ঠিক আছে। ওর মার না মানে আরেকটা জিনিস দেখতো, ওর খুঁড়ি যেমন ওর প্রতি প্রচন্ড সহৃদয়, ও এনে এনে ওকে মানে মাইনে একটু মানে গাখির খাইলো, মানে দুধ খেয়ে নাও, তুমি পড়াশোনা করবে, ইয়ে করবে, মানে ওর মা বুঝেও না, বুঝতে পারছিল না, মানে ব্যাপারটা না ধরতে পারছিল না, মানে ও এত হঠাৎ সহৃদয় কেন হলো, যে মেয়েকে আমার দেখতে পারতো না, আর মেয়েটা এরকম কেন করছে। ওর গুয়াহাটিতে ওর মামা থাকতো, মানে যার মেয়ে আমার ফ্রেন্ডের আর কি মেয়ের বান্ধবী। তো ওর মামা বলছে যে তুই পাঠিয়ে দে গুয়াহাটি, আমিও দেখি ও কি হয়। বলছে না ঠিক আছে, ম্যাট্রিকটা পাস করে নিক, মানে বোর্ডটা দিয়ে নিক, তারপর তো আমরা প্ল্যানই করেছিলাম 11-12 ওর গুয়াহাটি থেকেই পড়বে, যেহেতু গুয়াহাটিতে অনেক ফ্যাসিলিটি আছে। তো ঠিক আছে, যেই মেয়ে 91-92% পায়, ওই মেয়ে ম্যাট্রিকে 3rd ডিভিশন পেয়েছে। তো ওর মা বাবা, তো বাবা বলছে এটাকে কোথায়, গুয়াহাটি কে নেবে এটাকে অ্যাডমিশন। ওর মামা এসে বলছে যে ঠিক আছে, ওই জুনিয়র কলেজগুলি যেগুলো নতুন নতুন খুলে ওগুলির মধ্যে দিয়ে দেবো, কিন্তু তুই নিয়ে আয়। ওর যেরকম হালাত খারাপ হচ্ছে না, ও না পুরো পেল হয়ে যাচ্ছিল, মানে যেমন খাওয়া খাচ্ছে কিন্তু খাওয়া যেমন বডিতে লাগছে না। আর ওর মা কি ভাত বেড়ে দেবে, ওর খুড়ি বলছে না না তুমি গিয়ে রেস্ট নাও দিদি, আমি বেড়ে দিচ্ছি, এরকম আর কি উপযাচক আর কি।
এটাও না সব বুঝেও যেমন বুঝতে পারছিলেন না মহিলা। ঠিক আছে, তো ওর মামার বাড়ি নিয়ে গেছে, মামার বাড়ি গিয়ে সব মানে, ও হ্যাঁ আরেকটা কথা, ভালো কথা হয়েছে, ওর মার কেন ডাউট লাগলো, একদিন কি হয়েছে, যেহেতু গ্রামের পরিবেশ তো এর বাড়ি কেউ আসলে কিন্তু এর বাড়ি নিয়ে যায়, যাদের সঙ্গে ভালো সহৃদয় হয়, এটা সাক্ষতা, হয়। হ্যাঁ। তো ওদের বাড়িতে না কেউ আর কি একজন গেস্ট এসছে, এবং মায়নার মায়ের সঙ্গে সেই ভদ্রমহিলা খুব ভালো পরিচয়, তো ওদের বাড়িতে নিয়ে এসছে। তো মায়নার কথা বললো যে না এরকম এরকম রেজাল্ট তো ভালো হয়নি, ভাবছি ওর মামা বলছে গুয়াহাটি পাঠিয়ে দেবো, হ্যান ত্যান বলছে। ইন দ্যাট টাইম ওর খুড়ি আর কি সন্ধ্যার জন্য এসছে, ওই মহিলা যে গেস্ট ওইসব খুড়িকে দেখে বলছে, আরে তই তই ইয়াত কি 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 করে আছে, মানে তুমি এখানে কি করছো, হ্যাঁ। বলছে ও আপনি দেখুন, মানে ও আপনি এখানে এসছেন, মানে খুঁড়িও না 2-3টা কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে গেছে, মানে ছেড়ে দেনে মা কেঁদে আছি, বেরিয়ে চলে গেছে। তখন মানে মাইনার মা বলছে ও আপনি চিনে পায় নাকি, ও তো আমার মানে আহ, মানে দেওরের বউ আর কি, হ্যাঁ আপনি চেনেন নাকি, তো বলছে হ্যাঁ আরে ওরা তো আগে মায়ং থাকতো, হ্যাঁ তারপর তো শিফট হয়ে গেল ওই দিকে, তারপর ওখানে বিজনেস করতো, হ্যাঁ। তো বলছে ওরা মায়ং থাকতো নাকি, মানে উনি এমন বলছে উনি কিছু জানেন না, সত্যি উনি জানতেন না ওনারা যে মায়ঙে থাকতেন। বলছি যে হ্যাঁ বিয়ের সময় শুনেছিলাম যে ওরা 10-15 বছরই হয়েছে এখানে শিফট হয়েছে, আর শুনলাম তো খুব ভালো। বলছে হ্যাঁ ভালোই, কিন্তু না কি কম তোমার রিলেটিভ, তুমি হয়তো আমাকে ভুল বুঝে। বলছে না না, মানে পূর্বজরা কি করে গেছে ওটার দায়ভার থোড়ি না আমার ছোট ছোট দেওরের বউ, ও তো কত ভালো, আমার ছোট বোনের মতো। ও জাস্ট উনি কি করলেন বুদ্ধি মানের একটা কাজ ইয়ে করলেন যে মহিলার থেকে কথা বার করার জন্য, হ্যাঁ যে না না পূর্বপুরুষ কি করেছে তো করেছে, এই মেয়ের কি দোষ, এ তো কত ভালো, এতদিন হয়ে গেল 2-3 বছর হয়ে গেল বিয়ে হওয়ার, এত ভালো করে আপনি রেখেছে আমার মেয়েগুলিকে এত আদর করে। বলছে হ্যাঁ এরকম হলেই তো ভালো, ওর দাদা যা করতেন এমনি আগে খুব ভালো কাজ করতো গো, বেচ ছিল, কিন্তু ওই লোভে লোভে পড়ে এমন শুরু করলো, পরে তো নিজের পায়েই নিজে কুড়োলটা মারলো, তারপরে ওই গ্রাম ছাড়া হলো। তো বলছি ওরা তো সব জানে, ওর দাদু জানে, মানে দাদু মানে ককাই। আচ্ছা এখানে একটা কথা বলি, ককাই মানে একটা প্রান্তে ককাই বলে দাদুকে, আরেকটা নামনি আসামে ওরা অনেকে আতাও বলে, ঠিক আছে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। তো বলছে ককাই জানে, ওর আইতা মানে ঠাকুমা জানতো, ওর বাবাও তো জানতো, হ্যাঁ। তো তখন না বলছে আচ্ছা ঠিক আছে। তো কথা গেল যখন ওরা গুয়াহাটি মায়নাকে নিয়ে যাচ্ছে, যে ওকে জুনিয়র একটা নতুন খুলেছে সদ্য, ওই কলেজে অ্যাডমিশন দেবে, কারণ নতুন খুলেছে ওদের তো স্টুডেন্ট লাগে, মার্কস তো ম্যাটার করে না, মার্কসটা ওরা ভালো করে ইয়ে করে নেবে, জাস্ট সেই বছরই হয়তো খুলেছিল জুনিয়র কলেজটা। নিয়ে গেছে ওই দিন ওর বাবাকে সঙ্গে রিভিল করে যে আমার না তোমার ছোট ভাইয়ের বউয়ের উপর ডাউট লাগে, এরকম এরকম এসছিলেন, ওরা তো মায়ঙে থাকতো আর ওরা নাকি তন্ত্রমন্ত্র করেন। তারপর দেখো আমার মেয়েও কিন্তু, আগেও আমার মেয়েকে দেখতে পারতো না, এখন কেন উপযাচক হয়ে ওই বানিয়ে বানিয়ে কেন দেয়। তো বলছে যে ওর বাবা না ঠিক ইয়ে ঠিক করতে পারছে না, ইগনোর হ্যাঁ করেছে। হ্যাঁ, বলছে না ধুর হয়তো ভুল হতে পারে, বলে না কি বা তো এটা আছে। তো ওনা উনি গিয়ে ওনার ওই গুয়াহাটি যে ওনার ভাই থাকেন, ও গিয়ে বলছে যে জানিস আমার না এরকম ডাউট লাগছে রে। তো বলছে ঠিক আছে, আমাদের তো মানে ওনাদের একজন পার্টিকুলার পান্ডা যার নাম শর্মা, উনি আবার জ্যোতিষশাস্ত্রও জানতেন এবং অনেক কিছু তন্ত্রমন্ত্রের সঙ্গেও রিলেটেড ছিলেন। বলছে চল মায়নাকে নিয়ে ওনার কাছে চল। তো মায়নাকে নিয়ে ওনার কাছে গেছেন, গিয়ে বলছে ও দেখুন ও আয় কি করিলি ইমান দিন, কি করিলি সোয়ালির লগত, হেসে হেসে বলছে মানে তুই মেয়েটার সঙ্গে এতদিন কি করছিস, আগে কেন আনলি না। ওনারা তো ভেবা চেখা গিয়ে গেলেন, বলে মানে আপনি কি কই আসি, মানে আপনি কি বলছেন এসব, আমি তো বুঝতে পারছি না। বলছে তোমার মেয়েকে তো পুরো অর্ধেক শেষ করে এনেছো, পুরোটাই শেষ করে নিতে। তো বলছে তারপর বাবা আর কি একটু একটু বিশ্বাস করলেন, তখন বললো যে ওর উপর কিছু একটা ক্রিয়া ক্রিয়া করা হয়েছে, ওর জন্য তোমরা যে বলছিল পড়াশোনায় হঠাৎ অমনোযোগী, ওকে পুরোপুরি শেষ করার জন্য, মানে ওকে কাইন্ড অফ তুমি মেন্টাল পেশেন্ট বানিয়ে দেওয়ার জন্য এরকম করছে। তো বলে কেন কেন করবে, কি কে করবে, বলছে তোমার ঘরের মানুষই তো করছে। আর ওর মাকে ডাইরেক্ট বলছে তুমি তো জানো কে করেছে, তুমি জানো না, সত্যি বলো তো তুমি জানো না। ওর মা পুরা চুপ, ও তো বুঝতে পারিনি, ও তো ডাউট করছিল, উনি কেমন করে বলছে। তো বলছে শোনো মায়ের ডাউটও কিন্তু ওটা পুরোপুরি একদম কি বলে একটা শিলমোহরি, তুমি এমনি এমনি ডাউট করছো না, যখন ডাউট করেছিলে তখনই তোমার বোঝা উচিত ছিল তোমার ডাউটটা এমনি এমনি না। তো তখন বলছে যে ঠিক আছে তুমি এখন আর ওকে তোমার ওখানে নিয়ে যেও না। তো ওরা বলছে যে আমাদের ইচ্ছেও নেই, আমরা গুয়াহাটিতে রেখেই পড়াবো ওকে, তো আমি যা করার করে দিচ্ছি। ঠিক আছে যা করার করে দিয়েছি। এবং তুমি বিশ্বাস করবে না, থার্ড ডিভিশনের মেয়েটা ফার্স্ট ইয়ারে ওর পার্সেন্টেজ প্রায় 61% কি করে পায় একটা মেয়ে, পেল ভাবটা অনেকটা দূর হয়ে গেল, এখন যেমন পুরো নর্মাল, বাবাকে আপনি আপনি আবার সমীহ করে কথা বলছে, মানে এর মতো ভালো মেয়ে 6 মাসে, মানে 6 মাস 1 বছরে কিভাবে এত আবার চেঞ্জ হয়ে গেল। তারপর যখন মানে
ও যেহেতু ভাইয়ের বাড়ি, মেয়ে আছে, উনি তো আপ ডাউন করে। তখন মৌসুমীর সঙ্গে একবার দেখা হয়েছিল, তখন মানে মৌসুমী বলছে যে হ্যাঁ শুনেছি, আমরা তো আগে বিশ্বাসই করতাম না। বলে আরো নকবা, ওরা এখন আলাদা হয়ে গেছে, ওর খুড়ির সঙ্গে থাকে না। হ্যাঁ, ওর দাদু মারা গেছে, ঠাকুমা ওদের সঙ্গেই থাকে, মানে ওর মায়নার মায়ের সঙ্গে থাকে। বলছে একদিন তো আমি নিজে দেখেছি জানো, ও মানে তুলসী তলায় কিসব কিসব পুচ্ছিল। হ্যাঁ, যদিও এখন আমাদের তুলসীর ইয়েটাও আমরা আলাদা করে দিয়েছি। তো কিন্তু আজ এত বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, ওদের কিন্তু বাচ্চা হয়নি, ওই মেয়েটার বাচ্চা হয়নি। তো ওই শর্মা যে পান্ডা, উনি বলেছিলেন আউট অফ জেলাসি, যেহেতু সব কনসেন্ট্রেশন মায়নার উপর ছিল, সবাই মায়নাকে ভালোবাসতো, ওর হাজবেন্ডও মায়না মায়না করতো, ও চেয়েছিল যে ও সবার প্রিয় হয়ে উঠবে, আর সবচেয়ে থেকে বেশি জেলাসির কেন্দ্রবিন্দু কিন্তু মায়না হয়েছিল, ওর জন্য এরকম করেছে। তো যাই হোক, ভগবানের, মা কামাখ্যার অশেষ কৃপা মেয়েটা বেঁচে যায়। আর আমি একটা কথা বিশ্বাস করি, খারাপ কোমর বেঁধে কেউ যদি উঠে পড়েও লাগে না, সে যদি প্রোটেক্টর হয়, তোমাকে প্রোটেক্ট জেনে তেনে করেই নেবে। তো এই ছিল একটা ঘটনা। দিদি থ্যাংক ইউ। আমরা আজকে এখানেই শেষ করছি, কারণ এটা এটা ইয়ে থাকবে যে এরপরে যদি তারা চায়, মানে আমাদের দর্শক যদি চায় তোমাকে, আমরা আবার কানেক্ট করব। আর আগের বার তো জিজ্ঞেস করেছিলাম কে পডকাস্ট কেমন লাগলো, এবার আমি জিজ্ঞেস করবো কৌশিক সেনকে কেমন লাগলো। কৌশিক সেন বললে ভুল হবে, কৌশিক সেন এবং কৌশিক সেনের ভাইও কিন্তু মানে হ্যাঁ কিংশুক সেন, দুজনে কিন্তু ইকুয়ালি এত সুন্দর এফর্ট দিয়ে কাজ করছে, দুজনেই কিন্তু আমাদের ওটা কি বলে সম্বোধনার পাত্র। এখানে একটা কথা আমি অ্যাড অন করছি, অনেকে আমার ভাষাটা নিয়ে বলে হ্যাঁ বাংলা পিওর হবে না, কারণ আমি আসামে বর্ন অ্যান্ড ব্রট আপ। আজকে যখন আমি রাঁচি থেকেছি, বাঙালি মানুষ যখন কথা বলতো না, মনে হতো কি নন বেঙ্গলি কেউ কথা বলছে, হিন্দি ভাষীর মতো হয়েছে, কারণ আমরা ওখানে বর্ন অ্যান্ড ব্রট আপ। যদিও আমরা মনে প্রাণে বাঙালি, কিন্তু যেখানে জন্ম হয়েছি ভাই, সেখানে জল বায়ু যখন খেয়েছি, ভাষাটা তো আপনি আপ অ্যাডাপ্ট হয়েই যাবে। তো এখানে অনেক শ্রোতা বন্ধুরা হয়তো আমাকে বুঝতে ভুলে করেছেন, যে ভেবেছেন হয়তো আমি অসমিয়া, আমি পুরো বাঙালি। আমি সাহা, বিয়ে করেছি দত্ত দাসকে, বাট আমি বর্ন অ্যান্ড ব্রট আপ আসাম আমার মা, আমি খুব ভালোবাসি আসামকে। একটা কি হয় না যে মানে ওখানে থাকতে থাকতে ওই কালচারটাকে আমরা অ্যাডপ্ট করে ফেলি কোনো না কোনো অদৃশ্যভাবে, কিন্তু আমরা ভাবনা চিন্তা এখনো সেই বাংলা ভাষা নিয়ে আমরা ভাবি। আর আমি তো বলবো আমি খুব ব্লেসড যে বাংলা কালচারটাকে যেমন করে জানার সুযোগ পেয়েছি, ঠিক তেমনি আমার আসামের কালচারটাকে আমি জানার সুযোগ পেয়েছি, যেটা কজনে পায়। আমি দুটো কালচারের মধ্যে বড় হয়েছি, রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়েছি, লক্ষ্মীনাথ বেজবুড়া, জ্যোতিপ্রসাদ আগরওয়ালাও পড়েছি। আমি তো বলবো আমি ব্লেসড। তারপর দেখতে গেলে বলতে গেলে আসাম থেকে তো আর.ডি. বর্মন, সচিত দেব বর্মন, ওনারা ওখানকার, পাপন, জুবিন গার্গ, ভূপেন হাজারিকা জি, মানে এনাদের নাম নেওয়াটা খুব মানে তারা ইভেন আমাদের গুয়াহাটি ইউনিভার্সিটির পাশে ভূপেন হাজারিকার একজন স্মৃতি স্তম্ভ আমাদের স্থাপন করা হয়েছে ওখানকার। মানে সবাই কিছু না কিছু। যাই হোক, থ্যাংক ইউ। আমি আমার নিজের প্রশংসা, আমার ভাইয়ের প্রশংসা আমি করিয়ে নিয়েছি, এটারই কোনো কমেন্ট যেন না হয়। আমি আগে থেকে বলে প্রশংসার পাত্র, কারণ আমি তো জানি একটা পডকাস্ট শুট করতে কতটা এফর্ট দিতে হয়, ঠিক আছে? সে ক্যামেরার পেছনে যে থাকে তারও এফর্ট লাগে, তুমি যে বসে আছো কত রকমের ভাবনা চিন্তা করতে হয়, কিভাবে পডকাস্টটাকে ইন্টারেস্টিং বানাবো, যে গেস্ট আসে ওদেরকে কিভাবে কোশ্চেন করলে সুন্দরভাবে আমি রিপ্লাইটা পাবো, বা আমি যা চাইছি গেস্ট ওরকম করে বলছে কিনা। তো ডেফিনেটলি প্রচন্ড এফর্ট লাগে। আর আমার মনে হয় মানে যারা এই কাজে, তুমি বা কিংশুক, প্রশংসার পাত্র তো বটে। আমি একটা কথা আমি মানে দর্শকদেরকে বলি, আমরা তো ভাই কোনোদিন আসেনি ক্যামেরার সামনে, দেখেছেন আপনারা ফটোটা আপলোড করে দিও, ফটোটা দেখেছে তারা, কিন্তু আমার মা বাবাও এর সাথে যুক্ত। আচ্ছা, মানে মা বাবাও অ্যাপ্রিশিয়েট করে এবং তারাও বলে না ভালো কাজ করছিস। আজকে যে মানে ধরুন এলো কেউ চা বানিয়ে দেওয়া বা নানান জিনিস, তারাও কিন্তু সেই এফর্টটা রাখে। তারা কোনোদিন আমার সামনে আছে, কারণ আমি প্রাইভেট ব্যাপারটাকে আমি রাখি না সেরকম, এই জন্য। কিন্তু আমরা 4 জন মিলেই কে পডকাস্ট, কে পডকাস্ট খালি কৌশিক কিংশুক না, তোমরাও। একদম একদম, সেটাই তো বলছি। আমি আর আমার হাজবেন্ড যেমন আসি, যেমন এখন এই থাম্বনেল গুলি দেখবে আমার মেয়ে বানাচ্ছে, ওই যে সুদূর মৌসুমী বসে আছে, মৌসুমীও নানা রকম বুদ্ধি দেয়। ইনফ্যাক্ট আমার কিছু সাবস্ক্রাইবার আছে, যেমন তিন্নি আছে, সৌমি আছে, কিছু পারমিতা মিত্র, অনেক নাম আছে। হ্যাঁ, এরা না এত সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যায়, তো এদেরকে ফ্যামিলি মেম্বার না বলে কি বলবো? একদম সাবস্ক্রাইবার না এরা, হ্যাঁ একদমই ফ্যামিলি মেম্বার, একদমই তাই। আর থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সাথে দিদি আছেন রুমকি দি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ। নমস্কার।